গুড ইভিনিং ডিয়ার ডক্টরস, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে আমরা সুপ্রিম ডিভিশনে ইনফেকশাস ডিজিজের ক্লাস 5 স্টার্ট করছি। সো স্টিল নাও আমরা 4টা ক্লাস করেছি ইনফেকশাস ডিজিজ, বেশ বড় চ্যাপ্টার, বাট অ্যাট দ্য সেম স্টেজ এটা খুবই ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামিনেশন। স্পেশাল এফসিপিএস পার্ট ওয়ানের জন্য এখান থেকে অনেক সিঙ্গেল বেসড কোয়েশ্চেন, ট্রু ফলস, সিনারিও বেসড কোয়েশ্চেন এগুলো কিন্তু আসবে। সো এই জন্য আপনাদেরকে আমি বলেছি যে একটু ধৈর্য ধরে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। আমরা গত কয়েকটি ক্লাস ধরে কিন্তু ভাইরাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো বিভিন্ন ভাবে বিভিন্ন ইম্পর্টেন্ট ডিজিজ কোশ্চেনের আমাদের ইম্পর্টেন্স অনুযায়ী আমরা কিন্তু পড়ার চেষ্টা করেছি। ভাইরাল ডিজিজ থেকে যেমন হার্পিস সিমপ্লেক্স, এপস্টেন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ডেঙ্গি ভাইরাস, পার্ভোভাইরাস P19, এগুলো যেমন ইম্পর্টেন্স দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, একইভাবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন লাইক স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, লাইম ডিজিজ, এন্টেরিক ফিভার, এই ধরনের ডিজিজগুলো আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্সের সাথে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আজকে আমরা হচ্ছে কিছু প্রোটোজোয়াল ডিজিজ নিয়ে আলোচনা করব। প্রোটোজোয়াল ডিজিজ এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রোটোজোয়াল ইনফেকশন স্যারদের খুবই পছন্দ, কারণ আমাদের বাংলাদেশে এই দুটো প্রোটোজোয়াল ডিজিজের যে পেশেন্ট আধিক্য সেটা একটা সময় এত বেশি ছিল এবং এগুলোকে ট্রিটমেন্ট করাটা কিছুটা ডিফিকাল্টও ছিল, বাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অ্যান্ড thoroughly follow up of the newly developed national guideline, we have eventually come to regulate this kind of disease progression and manage this kind of complicated patient like malaria and Kala-Jar patient. So malaria একটা সময় কিন্তু খুব বেশি ছিল, 19বিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে এটা কিন্তু অনেক বেশি বলা যেতে পারে যে প্রচুর পরিমাণে এগুলো কিন্তু আক্রান্ত হয়েছে মানুষ। বাট আস্তে আস্তে ট্রিটমেন্ট দিতে দেখা যাচ্ছে একবিংশ শতাব্দীতে আমরা কিন্তু খুব একটা ম্যালেরিয়া পেশেন্ট পাই না। আমার মনে পড়ে না যে খুব একটা ম্যালেরিয়া পেশেন্ট আমাদেরকে ওইভাবে ট্রিটমেন্ট করা লাগছে। স্টিল নাও ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতাল ইন্টার্নিং, এফসিপিএস ট্রেনিং, বিএসএম এর মধ্যে ফেজ এ ট্রেনিং, এগুলো করে আসার পরে মেডিসিনের যতদিন মেডিসিনে ছিলাম, মেডিসিনের ওয়ার্ডে আমি অ্যাকচুয়ালি কোনো ম্যালেরিয়া কেস, ট্রুলি ম্যালেরিয়া কেস পাই নাই। হ্যাঁ, দুই একটা পেশেন্টের ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে স্যার বিভিন্ন ধরনের মানে ক্রনিক ফিভার, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, তেমন কোনো কজ খুঁজে পাচ্ছে না, বাট এম্পিরিক্যালি অ্যান্টিম্যালেরিয়াল ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু হিজ ট্রপিক্যাল রিজিয়ন অর এনি কাইন্ড অফ ট্রাভেলিং হিস্ট্রি সারা কিন্তু অনেক সময় দিয়ে দেয় প্রোফাইল মানে এম্পিরিক্যাল অ্যান্টিম্যালেরিয়াল ট্রিটমেন্ট, বাট দেয়ার ইজ নো স্পেসিফিক 100% এভিডেন্স যে তার ম্যালেরিয়া হয়েছে। সো ম্যালেরিয়া পেশেন্ট অ্যাকচুয়ালি আমরা খুব একটা এখন আর পাই না। এন্ড একই কথা কালাজ্বরের ক্ষেত্রে প্রযোজ্য। কালাজ্বরও বাংলাদেশে কিছু একটা ট্রপিক্যাল ডিজিজ, কিছু স্পেসিফিক রিজিয়নে এই ডিজিজটা প্রচলিত, বাট সেখানেও দেখা যাচ্ছে যে সেখানেও আমরা দেখতে পেয়েছি আমরা এখন আর বর্তমানে খুব একটা কালাজ্বর পেশেন্ট পাওয়া যায় না। তবে কালাজ্বর পেশেন্ট কিন্তু আমরা ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিট হতে দেখেছি। আমি নিজেই ইন্টার্ন পিরিয়ডে 2 জন কালাজ্বর পেশেন্টকে ট্রিটমেন্ট করেছি। লাইফোজোমাল এমপিটেরিসিন বি নিজ হাতে প্রিপারেশন করে পেশেন্টকে দিয়েছি এবং বিএসএমতেও ফেজে চলাকালীন সময়তেও কিন্তু আমি দেখেছি কালাজ্বর পেশেন্ট বিএসএমতে ভর্তি ছিল। সো এই দুইটা ডিজিজ বাংলাদেশের পার্সপেক্টিভে ইনফ্যাক্ট সাউথ এশিয়ান কান্ট্রিতে প্রিভ্যালেন্সটা একটু বেশি বলে আমাদের পরীক্ষার স্যাররা কিন্তু এখনো পর্যন্ত ম্যালেরিয়া কালাজ্বর থেকে প্রশ্ন দেয়। সো এই জন্য আপনাদেরকে পড়তে হবে এবং এই দুটার গাইডলাইন বেসড ট্রিটমেন্টটা আমি পড়ানোর চেষ্টা করব। এছাড়াও আরো কিছু ডিজিজ যেমন ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস, লিভার অ্যাবসেস, দেন হচ্ছে টক্সোপ্লাজমোসিস, চ্যাগাস ডিজিজ, এগুলো আমরা একটু অল্প অল্প করে আজকে পড়ার চেষ্টা করব। সো আমরা দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলি। সবাই লাইভে চলে আসেন, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি ডেভিডসনে, সবাই ওপেন করেন পেজ 319। এখানে ম্যালেরিয়া শুরু। বেসিক্যালি 319-এ অত বেশি নাই, আমরা শুরু করব 320 থেকে।
এখান থেকে ম্যালেরিয়াটা শুরু করবো। সবাই একটু লাইভে চলে আসেন, আমি দেখি কারা কারা লাইভে আসছেন। ওকে, ঠিক আছে। সো লাইফ সাইকেল অফ ম্যালেরিয়াল প্যারাসাইট, এটা তো আমরা দেখা যাচ্ছে যে মাইক্রোবায়োলজিতে কিরি চ্যাটার্জি বলেন বা লেঞ্জে বলেন, অনেকগুলোই আমরা দেখেছি। হ্যাঁ, এবং আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি ইন্টারমিডিয়েটেও কিন্তু আমাদের বায়োলজি জুওলজি বইতে আমরা কিন্তু ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা এটাও কিন্তু পড়ে আসছি। সুতরাং লাইফ সাইকেলটা এখানে এত বেশি করে পড়ানোর কিছু নাই। স্পেসিফিক কথা মোটামুটি আমরা সবাই জানি যে মানুষের এটা ভেক্টর হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। আমাদের শরীরে ইনফেক্টিভ ফর্মটা হচ্ছে স্পোরোজয়েড। আমাদের শরীরে ঢোকার পরে প্রথমেই এরা কেমোটক্সিসের কারণে যায় হচ্ছে লিভারে। সেখানে লিভারে কিছু রেপ্লিকেশন প্রসেস হয় যেগুলোকে আমরা বলি হচ্ছে সাইজোগনি। সো লিভারে এখানে কিছুদিন থাকার ফলে এরা হচ্ছে মাইক্রো এবং মেটাক্রিপ্টোমেরোজয়েড, এই অবস্থায় তারা ইরাইথ্রোসাইট বা আরবিসি কে ইনভেট করে এবং আরবিসি কে ইনভেট করার পরে সেখানে ইরাইথ্রোসাইটিক বা সাইজোগনি শুরু হয়। ইরাইথ্রোসাইটিক সাইজোগনি শেষে এগুলো গ্যামেটোসাইট তৈরি হয়, ট্রফোজয়েড হয়, খেয়ে দিয়ে মোটা হয়, সিগনেট রিং হয়, সাইজন্ট হয়, দেন রোজেট ফর্মেশন হয়ে মেরোজয়েড তৈরি হয় এবং তারপরে আলটিমেটলি গ্যামেট তৈরি হয়, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট। তারপরে আবার অ্যানোফিলিস মস্কুইটোর বাইটের মাধ্যমে এই গ্যামেট গুলো আবার মস্কুইটোর দেহে চলে যায় এবং সেখানে তার সেক্সুয়াল প্রোডাকশন হয়। তো এখন কথা হচ্ছে তাহলে মানুষের শরীরে তাহলে কোন মানে কোন বংশবৃদ্ধিটা হচ্ছে অ্যাসেক্সুয়াল আর মস্কুইটোর শরীরে হচ্ছে সেক্সুয়াল। তাহলে বলেন তো এখানে ইন্টারমিডিয়েট হোস্টটাকে হিউম্যান নাকি ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে ইন্টারমিডিয়েট হোস্ট ইন কেস অফ ম্যালেরিয়া, ইন্টারমিডিয়েট হোস্টটা কে, হিউম্যান নাকি অ্যানোফিলিস মস্কুইটো? যারা যারা পারবেন অ্যান্সারটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন পুরা এখানে এই সাইজোগনি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আমাদের উদ্দেশ্য না। উই আর স্টাডিং মেডিসিন, সো আমাদের ক্লিনিক্যাল ব্যাপারগুলো কিছু কিছু মনে রাখা দরকার। তো ক্লিনিক্যাল ব্যাপারগুলোর মধ্যে এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যালেরিয়াটা শরীরের মধ্যে সবসময় কি আসলে ম্যালেরিয়ার জীবাণু শরীরের মধ্যে থাকলেই কি সেগুলো ক্লিনিক্যালি আমাদেরকে প্রকাশ পায়? তা কিন্তু না। দেখা যাচ্ছে বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি এই ধরনের হিল ট্র্যাক্ট রিজিয়নে কিন্তু অনেকেই বাস করে, কিন্তু সবারই কি ম্যালেরিয়া হচ্ছে বা ম্যালেরিয়া নিয়ে কি সবাই আমাদের কাছে আসতেছে? তা কিন্তু না। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু ম্যালেরিয়ার স্পেসিস তারা কিন্তু ডরমেন্ট অবস্থায় থাকতে পারে, লাইক ভিভ্যাক্স এবং ওভিলি। এদের এই হেপাটিক সাইজোগনি বছরের পর বছর চলতে পারে, অথবা একটা নির্দিষ্ট পরিমাণ হেপাটিক সাইজোগনি হওয়ার পরে তারা ডরমেন্ট অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এই দশাটাকে আমরা বলতেছি হচ্ছে হিপনোসয়েড। দে আর ক্যাপেবল অফ ডেভেলপিং মেরোজয়েড মান্থস অর ইয়ার্স লেটার। ইভেন 10 to 20 ইয়ার্স লেটার পরেও এটা কিন্তু রিঅ্যাক্টিভেট হইতে পারে। সুতরাং এইটাকে আমরা বলি হচ্ছে রিল্যাপস। তাহলে রিল্যাপস কার ক্ষেত্রে হতে পারে? ভিভ্যাক্স এবং ওভেলি। ডরমেন্ট অবস্থায় কার থাকতে পারে? ভিভ্যাক্স এবং ওভেলি। হিপনোজয়েড দশা কার থাকতে পারে? ভিভ্যাক্স এবং ওভেলি। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এইটা, রিল্যাপস। আচ্ছা, আর ফ্যালসিপেরাম বা ম্যালেরি বা আরেকটা স্পেসিসের নাম দেখেন এখানে লিখছে নলেসি, এদের কোনো পারসিস্টেন্ট এক্সোএরিথ্রোসাইটিক ফেজ নাই। এক্সোএরিথ্রোসাইটিক ফেজ মানেই হচ্ছে হেপাটিক সাইজোগনি বা লিভার সেলে যে লিভার সেলে যে রেপ্লিকেশনটা হচ্ছে এটাকেই বলা হচ্ছে এক্সোএরিথ্রোসাইটিক ফেজ। সো এদের কোনো পারসিস্টেন্ট এক্সোএরিথ্রোসাইটিক ফেজ নাই। But recrudescence of fever may result from multiplication of parasite in red cell that have not been eliminated by the treatment and immune process. What is this? অর্থাৎ ফ্যালসিপারাম বা ম্যালেরিয়া হলো, আপনি ট্রিটমেন্ট দিলেন, ট্রিটমেন্ট দেওয়ার পরেও আপনার কিছু সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট ভালো বোধ করতেছে, কিছু ফ্যালসিপারাম হোক বা ম্যালেরিয়া হোক কিছু স্পেসিস মারা গেছে, বাট সবাই এলিমিনেট হয় নাই। কিন্তু কয়েকদিন পরে আপনি যখন ট্রিটমেন্ট দেওয়া বন্ধ করে দিলেন তখন যারা এলিমিনেট হয় নাই তারা আবার খুব দ্রুত মাল্টিপ্লিকেশন করে ফিভারটা আবার নিয়ে আসতে পারে। এটাকে বলা হচ্ছে রিক্রুডিসেন্স। অর্থাৎ তারা ডরমান্ট অবস্থায় না, তারা অ্যাক্টিভই ছিল, কিন্তু যুদ্ধ টুদ্ধ করার কারণে কিছুদিন পালায়ে ছিল আর কি, সহজ হিসাব, বাট আবার তারা জেগে উঠছে। এটা খুব বেশি দিন না। তাহলে রিক্রুডিসেন্স কার হয় সেইটারও কিন্তু আমরা জানতে পারলাম। এখন বেসিক্যালি প্রবলেমটা বেশি হয় যখন এরা আরবিসি কে ইনফেক্ট করে, অর্থাৎ ইরাইথ্রোসাইটিক সাইজোগনি গুলা হয়। ইরাইথ্রোসাইটিক ফেজে, লিভার ফেজে, এক্সোরেথ্রোসাইটিক ফেজে কিন্তু তেমন কোনো প্রবলেম হয় না।
বেসিক প্রবলেমটা হচ্ছে হিমোলাইসিস। এই হিমোলাইসিস হওয়ার কারণে অনেকগুলো প্রবলেম হয়। একটা প্রবলেম হচ্ছে হিমোলাইসিস হওয়ার কারণে এই প্লাজমোডিয়ামের ভেতরে যেই আম ইয়েগুলা ছিল, টক্সিন গুলা ছিল, সেই টক্সিন গুলো চলে আসে হচ্ছে আপনার সিরামের মধ্যে, ব্লাডের মধ্যে। তখন সেখানে এক ধরনের অ্যান্টিজেনিক রিঅ্যাকশন হয়, ফিভার ডেভেলপ হয়, সাইটোকাইন স্টর্ম হয় এবং ডিফারেন্ট কাইন্ড অফ প্রসেস সেখানে অগ্রগতি হয়। আরেকটা হচ্ছে হিমোলাইসিস হওয়ার কারণে আরবিসি কমে যাচ্ছে, অ্যানিমিয়া ডেভেলপ করতেছে। হিমোলাইসিস আরবিসি গুলো ব্রেকডাউন হয়ে লিভার, স্প্লিন এই ধরনের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে জমা হচ্ছে, হেপাটোস্প্লেনোমেগালি ডেভেলপ করতেছে। ইভেন এখানে অনেক সময় রিঅ্যাকশনারি বিশেষ করে ইন কেস অফ ফ্যালসিপেরাম সেখানে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে রেড সেল কন্টেনিং ট্রোফোজয়েড এরা অ্যাডহিয়ার টু দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম, এটা বিভিন্ন অর্গানের ভাস্কুলার এন্ডোথেলিয়ামে একটা নবের মতো ফরমেশন হয়, লেগে যায়, অ্যাডহেয়ার করে যায়, লাইক ব্রেন, কিডনি, লিভার, লাংস, নব প্রোটিন। এবং দে অলসো ফর্ম রোজেন এন্ড রোলু ফরমেশন উইথ আনইনফেক্টেড রেড সেল। ভেসেল কনজেশন রেজাল্টস ইন অর্গান ড্যামেজ। তখন দেখা যাচ্ছে যে এখানে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হয়, অর্গান ড্যামেজ হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সাইজেন গুলো রাপচার হয়ে টক্সিক সাবস্টেন্স এন্ড অ্যান্টিজেনিক সাবস্টেন্সও এখানে বের হয়ে যেতে পারে। সো এইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে কিন্তু প্যাথোজেনেসিসটা হচ্ছে। বাট সবগুলোর প্যাথোজেনেসিসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে ফ্যালসিপেরাম। কেন ফ্যালসিপেরাম? বিকজ ইটস ইনভেডস অল এইজেস অফ দ্য রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের যে কতগুলো স্টেজ আছে, এরিথ্রোব্লাস্ট, প্রোএরিথ্রোব্লাস্ট, নর্মোব্লাস্ট, রেটিকুলোসাইট, সব ধরনের স্টেজগুলোকে সে এফেক্ট করতে পারে। রাদার ভিভ্যাক্স এবং ওভেলি শুধুমাত্র ইয়ঙ্গার সেল এবং ম্যালেরি শুধুমাত্র নর্মোব্লাস্টকে এফেক্ট করে। বাট ফ্যালসিপেরাম যেহেতু সব ধরনের স্টেজের আরবিসি কে এফেক্ট করে, সেহেতু সেটা বেশি সিভিয়ার। আর মোরওভার হচ্ছে ওই যে ফ্যালসিপেরামের স্পেসিসটা সেটা কিন্তু রেড সেলে এই ধরনের নব প্রোটিন তৈরি করতে পারে, যার কারণে বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড সিচুয়েশন রাইজ করতে পারে, লাইক সেরেব্রাল ম্যালেরিয়া হইতে পারে, অ্যালজিড ম্যালেরিয়া হইতে পারে, তারপরে ব্ল্যাক ওয়াটার ফিভার সেটা হইতে পারে। সো এই ধরনের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করে হচ্ছে ফ্যালসিপেরাম ম্যালেরিয়াতে। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে ম্যালেরিয়া গুলোকে আমরা যখন ট্রিটমেন্ট পারপাসে দুভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য ফ্যালসিপেরাম ম্যালেরিয়া আর ট্রিটমেন্ট অফ দ্য ভিভ্যাক্স ম্যালেরিয়া ওভিলি ফ্যালেরিয়া। ফ্যালসিপেরাম গুলোকে আবার দুভাগে ভাগ করি, আনকমপ্লিকেটেড, কমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড মানে হচ্ছে শুধুই ম্যালেরিয়ার মানে ফিচার লাইক হাই গ্রেড ফিভার, হেপাটোস্প্লেনোমেগালি, অ্যানিমিয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করছে। আর কমপ্লিকেটেড হচ্ছে যেটা অর্গানে বিভিন্ন অর্গানে ইনভেট করছে, লাইক সেরেব্রাল ম্যালেরিয়া, তারপরে হচ্ছে আপনার কি জানি এই যে লাংসে অনেক সময় ইয়া করে, ইনভেট করতে পারে, নিউমোনিয়া হতে পারে ম্যালেরিয়া থেকে, অ্যালজিড ম্যালেরিয়া হয় গাটের ক্ষেত্রে। হ্যাঁ, সো এই ধরনের সিভিয়ার ম্যালেরিয়া গুলো আমরা আরেকভাবে ট্রিটমেন্ট করি, কমপ্লিকেটেড। এখানে কিছু কথা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে ফ্যালসিপেরাম ম্যালেরিয়া কিছু প্রোটেক্টিভ ফিচার আছে। অর্থাৎ ফ্যালসিপেরাম ম্যালেরিয়া যা কিছু মানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা কাউকে কোন দিক থেকে কম দিলে আবার তাকে কিছু পুরস্কার দেয়। যেমন ধরেন বলতেছে যে সিকল সেল হিমোগ্লোবিন, থ্যালাসেমিয়া, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার একটা প্রোটেক্টিভ মিউটেশন আছে। কথা বলছেন, অর্থাৎ এই ধরনের পেশেন্টদের কিন্তু ফ্যালসিপেরাম ম্যালেরিয়া সাধারণত হয় না। এটা কিন্তু ভালো না, তাই না? তাহলে এদের দেখেন যে যাদের এই ধরনের রেড ব্লাড সেল আছে, হ্যাঁ, যাদের সিকল সেল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এফ, তারপরে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস, থ্যালাসেমিয়া, হ্যাঁ এমনিতেই কিন্তু অনেক দুর্ভাগা, কারণ তাদের ব্লাড থাকে না, বিভিন্ন ধরনের অ্যানিমিয়া ডেভেলপ করে তাদের, কিন্তু তাদের আবার ফ্যালসিপেরাম কিন্তু আক্রান্ত করতে পারে না। আবার দেখা যাচ্ছে ডাফি ব্লাড গ্রুপ ল্যাক্স আছে, এই ধরনের একটা পার্সেন্টেজ মানুষের ভিভ্যাক্সও ইনফেক্ট করতে পারে না। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমাদের একটু স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা মোটামুটি সবই জানি, এখানে স্পেসিফিক্যালি আলাদা কিছু পড়ার নাই। ফ্যালসিপেরামটা একটু ভালো করে মনে রাখবে যে ফ্যালসিপেরামের কিন্তু অনেক ধরনের প্রেজেন্টেশন আসতে পারে, লাইক নিউরোলজিক্যাল প্রেজেন্টেশন হতে পারে, ব্রেন ইনভলভ করে সেখানে হাইপোগ্লাইসেমিয়া, কোমা, সিজার, ক্রেনিয়াল নার্ভ পালসি ডেভেলপ করতে পারে। অনেক সময় মানে ম্যালেরিয়া রেটিনোপ্যাথি করতে পারে, লাইক রথ স্পট হয়। রেসপিরেটরিতে ওই যে বললাম লাংসে যে সেখানে নিউমোনিয়া করতে পারে, কার্ডিয়াক ফেইলিয়ার করতে পারে, অ্যালজিড ম্যালেরিয়া। রেনালে এই যে বলতেছিলাম ব্ল্যাক ওয়াটার ফিভারের নামটা একটু আগে বলতেছিলাম, সিভিয়ার হিমোলাইসিস হয়, হিমোগ্লোবিনুরিয়া হয়, এটাকে বলতেছে ব্ল্যাক ওয়াটার ফিভার। বা অনেক সময় কার্ডিয়াক ফেইলিয়ারের মাধ্যমে অ্যাকিউট রেনাল শাটডাউন বা অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে।
লিভারে ইনভেট করে জন্ডিস করতে পারে, হেপাটাইটিস করতে পারে, স্প্লেনোমেগালির কথা আমরা আগেই বলেছি। এই জিনিসগুলো কিন্তু করতে পারে সে। ব্লাডে কি কি ঘটনা ঘটে সেগুলো দেখলে। তাহলে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে ফিচার্স অফ প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ইনফেকশন। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। ইভেন এই চার্টটাও খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন যে রিলেশনশিপ বিটুইন দ্য লাইফ সাইকেল অফ দ্য ভিভ্যাক্স মেভেলি, ম্যালেরি, ফ্যালসিপারাম। তারপরে দেখেন এখানে ইনকিউবেশন পিরিয়ডে সবচেয়ে কম কিন্তু ফ্যালসিপারাম, তাই না? এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল, এটা পারসিস্টেন্স আর হিপনোজয়েড করতে পারে, আমরা আগেই বলেছি। কিন্তু ফ্যালসিপারাম, ম্যালেরি এরা প্রি এরিথ্রোসাইটিক অনলি। অ্যাসেক্সুয়াল সাইকেল কার কত ঘন্টা, যেহেতু এটা মানে খুব বেশি সিভিয়ার, এই জন্য এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, বাকিগুলো সিনক্রোনাস। ফিভারের পিরিয়ডিসিটির কোনো ডেফিনিট কোনো প্যাটার্ন নাই, বাট ওভেলি, ম্যালেরি এগুলো ডেফিনিট প্যাটার্ন অবলম্বন করে। লাইক ভিভ্যাক্স ওভেলিকে আমরা বলি টার্সিয়ান ম্যালেরি, অর্থাৎ এভরি অল্টারনেট ডেতে ফিভার আসে। ম্যালেরিকে আমরা বলি হচ্ছে কোয়ার্টার ম্যালেরিয়া, অর্থাৎ এভরি থার্ড ডেতে ফিভার আসে। এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। কাদের কাদের রিক্রুডিসেন্স হয়, কাদের কাদের রিল্যাপস হয়, উই হ্যাভ অলরেডি মেনশন। সো আই থিঙ্ক এই ছকটা আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না। তাহলে ক্লিনিক্যাল ফিচার, রিলেটিভ ডিসকাশন, কম্পারেটিভ ডিসকাশন পড়ার পরে ম্যানিফেস্টেশনস অফ সিভিয়ারিটি আর কমপ্লিকেশনস অফ ফ্যালসিপারাম ম্যালেরিয়া উইথ দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট, এটা খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে এখান থেকে সিনারিও ক্রিয়েট করে দিতে পারে যে ম্যালেরিয়া হয়ে সেরেব্রাল ম্যালেরিয়া হচ্ছে, তাহলে এটা আমাদের ইমিডিয়েটলি কি করা উচিত? সেরেব্রাল ম্যালেরিয়া, পেশেন্টের ফিভার, হাই গ্রেড ফিভার নিয়ে আসছে, পেশেন্টের অল্টার্ড কনসাসনেস, পেশেন্টের বাইল্যাটারাল প্লান্টার এক্সটেন্সর, জিসিএস টা একটা দিয়ে দিল, পেশেন্টের থিক ফিল্ম থিন ফিল্ম করে দেখলো যে ম্যালেরিয়া আছে, ম্যালেরিয়া মানে ট্রফোজয়েড পাওয়া গেছে আরবিসির মধ্যে, তাহলে এটা সেরেব্রাল ম্যালেরিয়া ডায়াগনোসিস, তাহলে এটা একটা হতে পারে। তারপরে এখানে আমরা ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি কি দিব? সেরেব্রাল ম্যালেরিয়া ট্রিটমেন্ট মানে হচ্ছে কমপ্লিকেটেড ফ্যালসিপারাম ম্যালেরিয়া ট্রিটমেন্টটা আমাদের দিতে হবে, যেটা একটু পরে আসতেছি। তাহলে এখানে আর কি কি মানে স্পেসিফিক ট্রিটমেন্ট ছাড়া সাপোর্টিভ ট্রিটমেন্ট আর কি কি নেসেসারি সেগুলো একটু দেখবেন। হাইপার পাইরেক্সিয়া হলে কি করব, কনভালশন হলে কি করব, হাইপোগ্লাইসেমিয়া হলে আমাদের ইমিডিয়েটলি কি করা দরকার, তারপরে অ্যাকিউট পালমোনারি এডেমা হলে আমাদের কি ট্রিটমেন্ট করতে হবে, কিডনি ইনজুরি হলে আমরা কি ধরনের ডায়ালাইসিসটা দিতে পারি, এই ব্যাপারগুলো একটু একটু দেখে ফেলবেন। হ্যাঁ, সবগুলো আমি স্পেসিফিক করে দাঁড়াচ্ছি না। এইটা অ্যালজিড ম্যালেরিয়াটা খুব ইম্পর্টেন্ট, শক ডেভেলপ করতে পারে। হ্যাঁ, তাহলে অ্যালজিড ম্যালেরিয়াটা পড়বেন। মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, ম্যালেরিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস কিন্তু হওয়া সম্ভব। একটা ম্যালেরিয়ার সিনারিও ক্রিয়েট করে আপনাকে একটা এবিজি রিপোর্ট দিয়ে দিল, এবিজি রিপোর্টটা দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে এখানে কি ধরনের এবিজি ইন্টারপ্রিটেশন হয়েছে। তাহলে এবিজি ইন্টারপ্রিটেশনটা আই থিঙ্ক আপনারা শিখেছেন, বা না শিখলেও পরবর্তীতে ক্লাস হবে শিখবেন, যদি সম্ভব হয় আমি ক্লাস নিব। এবিজি ইন্টারপ্রিটেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন কিন্তু একসময় সারা পার্ট ওয়ানে এবিজি খুব একটা দিত না, আমরা মেডিসিন হসপিটালে সাধারণত এবিজি রিপোর্টটা বেশি দেয়, মানে এখন অনেক সময় দিয়েও দিতে পারে। খুব সিম্পল, কমপ্লিকেটেড এবিজি হয়তো দিবে না, মানে সিঙ্গেল অ্যাসিড বেস ডিসঅর্ডারই দিবে, ডুয়া কম্বাইন্ড বা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার এটা সাধারণত আগের সম্ভাবনাই বেশি, বাট সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারটা আপনারা বুঝতে পারেন কিনা সেটা মানে জানাটাও তো দরকার, তাই না? সো এবিজি আপনাদের পড়তে হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। ওয়েল দেন হচ্ছে আমরা চলে আসি হচ্ছে ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন আমরা জানি যে এই আরডিটি কিট সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবল। ইভেন আমরা উপজেলাতেও কিন্তু সেরেব্রাল ম্যালেরিয়া ডায়াগনোসিস করতে পারি। তাহলে আরডিটি একটা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট আছে, সেখানে ম্যালেরিয়া সাসপেশনটা আমরা করতে পারি। তবে আমাদের স্পেসিফিক টেস্ট হচ্ছে থিক ফিল্ম থিন ফিল্ম। তাহলে থিক ফিল্মে আমরা মূলত প্যারাসাইটের প্রেজেন্সটা বুঝি, আর স্পেসিসটা আমরা বুঝতে পারি হচ্ছে থিন ফিল্ম দিয়ে। তাহলে সেটা আমরা করলাম। এছাড়াও কিন্তু কিছু ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট রয়েছে, লাইক অপটিমাল এবং প্যারাসাইট এফ টেস্ট। এই দুটার নাম আমরা কেডি চ্যাটার্জি বা লেঞ্জের বইতে পড়েছি মাইক্রোবায়োলজিতে, আপনি দেখেন ডেভিডসনও কিন্তু আছে, একটু ভালো করে পড়বেন। অপটিমাল দিয়ে আমরা মূলত কি দেখি? প্লাজমোডিয়াম এলডিএইচ অফ ফ্যালসিপারাম এন্ড ভিভ্যাক্স। তাহলে অপটিমাল দিয়ে ফ্যালসিপারাম এবং ভিভ্যাক্সে প্লাজমোডিয়ামের এলডিএইচটা পাইতে পারি, ল্যাকটেড ডিহাইড্রোজেনেস। আর প্যারাসাইট এফ টেস্ট দিয়ে আমরা শুধুমাত্র ফ্যালসিপারামের হিস্টিডিন রিচ প্রোটিন নামে একটা স্পেসিফিক প্রোটিন দেখি, যেটা এক্সট্রিমলি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক। তাহলে ফ্যালসিপারামের খুব স্পেসিফিক একটা টেস্ট হচ্ছে প্যারাসাইট এফ টেস্ট। শেষ। তাহলে এই মোটামুটি বোঝা গেল। এছাড়া রুটিন ব্লাড টেস্ট তো অনেক কিছুই করবেন, পিসিআরও করতেই পারি আমরা, কিন্তু পিসিআর এর সাথে রিসার্চ পারপাস ইউজ হয়, বাট ইউজুয়ালি আমরা করি না।
ম্যানেজমেন্টটা আমি গাইডলাইন থেকে আপনাদেরকে পড়তে বলবো, গাইডলাইন থেকে ম্যানেজমেন্টটা পড়বেন। আসেন আমরা একটু ম্যালেরিয়া ট্রিটমেন্ট গাইডলাইনটা দেখে নিই। এখানে আমি ম্যালেরিয়া ট্রিটমেন্ট গাইডলাইনটা দিয়ে দেখছি, এটা থেকে আপনাদেরকে পড়তে হবে, শুধু ট্রিটমেন্টটা পড়বেন, এখান থেকে অন্য কিছু না। তাহলে আমি আগেই বলেছি যে ম্যালেরিয়ার কেস ডিফিনিশন আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ফ্যালসিফেরাম ম্যালেরিয়া। তাহলে ফ্যালসিফেরাম ম্যালেরিয়া আমাদের ডায়াগনোসিস করার জন্য আমাদের কি দরকার? আমাদের আরডিটি টেস্ট দরকার, যেটা পজিটিভ ফর ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, অথবা থিক ফিল্ম থিলমিমের মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে? তবে এইটার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আনকমপ্লিকেটেড আর একটা হচ্ছে কমপ্লিকেটেড বা সিভিয়ার। তাহলে আনকমপ্লিকেটেড কোনটা হবে? নো ফিচার্স অফ সিভিয়ার ম্যালেরিয়া। তাহলে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি সিভিয়ার ম্যালেরিয়ার ক্রাইটেরিয়া গুলো কি। সিভিয়ার ম্যালেরিয়ার ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে সেটা হবে সিভিয়ার ম্যালেরিয়া, আদারওয়াইজ সেটা হবে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া। তবে স্পেসিস অবশ্যই এখানে ফ্যালসিফেরাম। আচ্ছা, তাহলে আনকমপ্লিকেটেড, ঠিক আছে। আচ্ছা, আমি এক কাজ করি, প্রথমে আমরা সিভিয়ার ম্যালেরিয়া ট্রিটমেন্টটা পড়ে ফেলি, তাহলে সুবিধা হবে। খারাপ যেটা সেটা আগে পড়ি। অলরেডি আমরা সিভিয়ার ম্যালেরিয়ার কিছু ক্লিনিক্যাল ফিচার কিন্তু পড়ে ফেলেছি, লাইক সেরেব্রাল ম্যালেরিয়া। তার কি হতে পারে? অল্টার্ড কনসাসনেস, চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার, কনভালশন হতে পারে। রেসপিরেটরি ইনভেড করলে পালমোনারি এডেমা ডেভেলপ হয়ে রেসপিরেটরি ডিফিকাল্টি হতে পারে, এআরডিএস ডেভেলপ করতে পারে। অ্যালজিড ম্যালেরিয়া হলে শক হইতে পারে, ক্লিনিক্যাল জন্ডিস হতে পারে। তারপরে ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে যদি প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে, সিভিয়ার অ্যানিমিয়া, অ্যাকিউট কিডনি ইনজুরি ফিচার থাকলে সেটাকে আমরা সিভিয়ার ম্যালেরিয়া বলবো। এর সাথে সাপোর্টিং এভিডেন্স হিসেবে ওই যে বললাম মেটাবলিক অ্যাসিডোসিস থাকতে পারে, পজিটিভ বেস ডেফিসিট, তারপরে হচ্ছে ল্যাকটেটের পরিমাণ বেশি, হ্যাঁ, তারপরে হচ্ছে বাইকার্বনেট লেভেল কম, মানে মেটাবলিক অ্যাসিডোসিস। এছাড়া হাইপোগ্লাইসেমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া, এগুলো হচ্ছে, তারপরে আরো কিছু সাপোর্টিং এভিডেন্স আছে, এগুলো হচ্ছে আপনার ল্যাবরেটরি ফিচার্স অফ সিভিয়ার ম্যালেরিয়া। এইটা গেল। এখন তাহলে প্রথম কথা হচ্ছে যে সিভিয়ার ম্যালেরিয়া ট্রিটমেন্ট আমরা কি দিব। প্রথমে আসেন সিভিয়ার ম্যালেরিয়ার ট্রিটমেন্ট। চলে আসি আমরা সিভিয়ার ম্যালেরিয়া ট্রিটমেন্ট। এই যে এইটা দেখেন সিভিয়ার ম্যালেরিয়া। তাহলে সিভিয়ার ম্যালেরিয়ার ট্রিটমেন্ট অবশ্যই আইভি হওয়া উচিত, তাই না? পেশেন্ট খুব খারাপ অবস্থায় থাকবে, ট্রিটমেন্ট ছাড়া পেশেন্ট মারাও যেতে পারে, সেজন্য আমরা আইভি ট্রিটমেন্টটা দিব। তাহলে ড্রাগ অফ চয়েস হচ্ছে আইভি আর্টিসোনেট। ড্রাগ অফ চয়েস কি? আইভি আর্টিসোনেট। যদি কোনো কারণে আমরা আইভি চ্যানেল না করতে পারি, ধরেন পেশেন্ট খুব শকে আছে, পেশেন্টের কোনো বিপি পাওয়া যাচ্ছে না, ভেইন পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে আইএম আর্টিমিথা। ইভেন আমরা আর্টিসোনেট আইভিএম আইএমও দিতে পারি। তাহলে আইভি আর্টিসোনেট অথবা আইএম আর্টিসোনেট অর আইএম আর্টিমিথা। আমরা আইএম আর্টিমিথাটা জানি, তাহলে আরেকটা ড্রাগের নাম জানা হলো আর্টিসোনেট আইভি আর্টিমিথা আইএম, ঠিক আছে। অথবা অল্টারনেটিভ আরেকটা প্যারেন্টেরল আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে আইভি কুইনাইন, ঠিক আছে। যদি কোনো কারণে আর্টিসোনেট, আইএম, আর্টিমিথা এগুলো যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে আমরা কি দিতে পারি? আইভি কুইনিন দিতে পারি, জিপে দিতে পারি অথবা আইএম দিতে পারি। এরপরে ডোজটা লেখা আছে, ডোজটা অল্প করে মনে রাখবেন। আইএম আর্টিসোনেটটা হচ্ছে, সরি, আইভি আর্টিসোনেট হচ্ছে 2.4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এত ডিটেলস মনে রাখার দরকার নেই। 0 আওয়ার, 12 আওয়ার, 24 আওয়ার, দেন 24 আওয়ারলি আনটিল দ্য পেশেন্ট ক্যান টলারেট ওরাল মেডিকেশন। পড়ার জন্য আপনি প্রথমেই পড়বেন, আপনার শেখার দরকার আছে, বিকজ আপনি হয়তো হিল ট্রাকে কাজ করতে পারেন, অথবা একদিন মেডিসিন স্পেশালিস্ট হয়ে আপনি তো ট্রিটমেন্ট করতেই পারেন, তাই না? সো আলটিমেটলি ডোজটা একবার দেখে রাখা ভালো, বাট পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। পরীক্ষার জন্য নামটা আর মেইন যে লোডিং ডোজটা এটা মনে রাখলেই চলবে। 2.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অ্যাট 0, 12, 24। এটা দিয়ে 3টা ডোজ দেওয়ার পরে 24 আওয়ারলি দিতে থাকবেন আনটিল পেশেন্ট ক্যান টলারেট ওরাল মেডিকেশন। ওরালে চলে আসলে আমরা আনকমপ্লিকেটেড যে কোয়ার্টেনটা দিতাম সেটা দিয়ে দিব, ঠিক আছে। অথবা আইএম আর্টিমিথার লোডিং ডোজ 3.2, মেইনটেনেন্স ডোজ হচ্ছে 1.6, 5 দিন দিব। কুইনাইন হাইড্রোক্লোরাইড হচ্ছে 20 মিলিগ্রাম সল্ট বাই কেজি দিয়ে ডাইলুট করে দিতে পারি ড্রিপে, ফলোড বাই 10 মিলিগ্রাম হচ্ছে আপনার 8 আওয়ারলি, এটা হচ্ছে মেইনটেনেন্স ডোজ। এই হচ্ছে আপনার গেল আইএম অথবা আইভি, মানে প্যারেন্টারাল রুট। আচ্ছা, মেন কথা হচ্ছে এই পেশেন্টটা তো ভালো হবে, তাই না? ধরেন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত পেশেন্ট প্যারেন্টারাল রুটে পাইলো আইভি অথবা আইএম। এখন তো পেশেন্ট নিশ্চয়ই একটু হলো ভালো হবে, সুস্থ হবে, তখন কিন্তু তাকে ফুল ডোজ
আমাদেরকে এই যে ACT, ঠিক আছে? হোয়াট ইজ ACT বলেন তো? ACT, ঠিক আছে? ACT মানে হচ্ছে আপনার আর্টিসুনেট কম্বাইন্ড ট্রিটমেন্ট, ঠিক আছে? আর্টিসুনেট কম্বাইন্ড ট্রিটমেন্ট, ঠিক আছে? আর্টিমিথার এবং লুমিফেন্ট্রিন এই দুটার কম্বিনেশন হিসেবে আমরা যে একটা ওষুধ বানাই সেটাকে বলা হয় কোয়ারটেম। এই কোয়ারটেমটাই কম্বিনেশন ট্রিটমেন্ট হিসেবে প্রচলিত। এটা 6টা ডোজ আছে, 24 ট্যাবস ফর অ্যাডাল্টস। এইটা পেশেন্টকে দিতে হবে যখন পেশেন্ট ওরালি নেওয়ার মতো ক্ষমতায় আসবে, ঠিক আছে? এই হচ্ছে আপনার হচ্ছে সিভিয়ার ম্যালেরিয়ার একটা ট্রিটমেন্ট গেল। অথবা কোনো কারণে যদি পেশেন্ট এসিটি নেওয়ার মতো উপযোগী না হয়, সেক্ষেত্রে আমরা ওই যে অল্টারনেটিভ কুইনাইন টেট্রাসাইক্লিন অথবা কুইনাইন ডক্সিসাইক্লিন অথবা কুইনাইন ক্লিন্ডামাইসিন 7 দিন দিতে পারি একটা নির্দিষ্ট ডোজে। অর্থাৎ এই ট্রিটমেন্টটা আপনারা বলতে পারেন এটা এক ধরনের আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ট্রিটমেন্ট, যেটা আমরা একটু আগে দেখে আসি তাহলে বুঝতে পারবো আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ট্রিটমেন্টটা কি। এই যে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ট্রিটমেন্ট, আর্টিমিথা লুমিফেন্ট্রিন কম্বিনেশন ট্রিটমেন্ট, ঠিক আছে? ACT, আর্টিসোনেট কম্বিনেশন অথবা আর্টিমিথা লুমিফেন্ট্রিন কম্বিনেশন। এই ট্রিটমেন্টটা 6টা ডিভাইডেড ডোজে 3 দিন ধরে দিতে হয়, ডে 1, 2, 3, ঠিক আছে? প্রথম দিন 2 বেলা, পরের দিন 2 বেলা, তারপরের দিন 2 বেলা। কেজি হিসাব করে আমরা দেই, ঠিক আছে? যে এই 6টা ডিভাইডেড ডোজে কয়টা করে ট্যাবলেট পাবে তার ওয়েটের উপর ডিপেন্ড করে এটা আমরা সাধারণত দিয়ে থাকি। অথবা এটার অল্টারনেটিভ হিসেবে আমরা আরো কিছু ট্রিটমেন্ট কিন্তু প্রচলিত আছে, যেমন আর্টিসোনেট অ্যামোডিয়াকুইন। আপনি জেনে রাখেন, এটা মুখস্থ না থাকলেও চলবে। বেসিক্যালি এই কোয়ারটেমটাই দেওয়া হয়, এটাই 1 নম্বর, এটাই ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। বাট এটার অল্টারনেটিভ কি? আর্টিসোনেট অ্যামোডিয়াকুইন আর আর্টিসোনেট মেফ্লোকুইন। অল্টারনেটিভ নামটা মনে রাখেন, ডিটেলস এখানে লাগবে না। অল্টারনেটিভ মানে ওই যে ফার্স্ট লাইন ওইটার অল্টারনেটিভ। সেকেন্ড লাইন কি? সেকেন্ড লাইন হচ্ছে কুইনাইন 7 ডেজ টেট্রাসাইক্লিন 7 ডেজ অথবা কুইনাইন ডক্সিসাইক্লিন অথবা কুইনাইন ক্লিন্ডামাইসিন। কথা বুঝছেন? তবে মনে রাখতে হবে টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন কিন্তু প্রেগনেন্ট উইমেন, ল্যাকটেটিং উইমেন এবং চাইল্ড ইয়াঙ্গার দেন 8 ইয়ার্সে দেয়া যাবে না। তাহলে প্রেগনেন্টদের আমরা কোনটা দিব? প্রেগনেন্টদের তাহলে কুইনাইন ক্লিন্ডামাইসিনটা দিতে পারি। কথা বুঝছেন না? কুইনাইন ক্লিন্ডামাইসিনটা দিতে পারি, কিন্তু প্রথম দুইটা দেয়া যাবে না প্রেগনেন্ট বা ল্যাকটেটিং উইমেনদের। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, রিডিউসিং দ্য ট্রান্সমিসিবিলিটি অফ দ্য ফ্যালসিপারাম ইনফেকশন। এইটা অনেক সময় আমরা কিন্তু দেই, ঠিক আছে? অনেক সময় না, মানে সবসময় গাইডলাইন অনুযায়ী আমাদের দেয়াই দরকার। সেটা হচ্ছে যে প্রিমাকুইন নামে একটা ওষুধ আমরা দেই, সেটা হচ্ছে ফার্স্ট ডে অফ এসিটি অর Q7T7 ট্রিটমেন্ট, ঠিক আছে? 0.25 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ টু বি গিভেন অন দ্য ফার্স্ট ডে। একটাই সিঙ্গেল ডোজ, এটা আমরা দিতে পারি, সেটাই দিক না কেন। আমরা কুইনাইন ডক্সিসাইক্লিন দিই অথবা আর্টিসোনেট কম্বিনেশন থেরাপি দিই, প্রিমাকুইনটা আমাদেরকে দিতে হবে। এটার কাজ হচ্ছে ফ্যালসিপারাম ইনফেকশনটা যেন ট্রান্সমিসিবল না হয় সেটার জন্য, ঠিক আছে? ট্রান্সমিশন প্রিভেন্ট করার জন্য। বাট প্রিমাকুইনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ওই যে বলতেছিলাম প্রেগনেন্ট ল্যাকটেটিভ উইমেনদের ক্ষেত্রে আমরা প্রিমাকুইনটা দিব না। তাহলে আমার মনে হয় আনকমপ্লিকেটেড ম্যালেরিয়াটা আপনারা বুঝে ফেলেছেন, এবং এই আনকমপ্লিকেটেড ম্যালেরিয়ার ট্রিটমেন্টটাই কিন্তু আমরা সিভিয়ার ম্যালেরিয়া যখন পেশেন্ট আইভি পাওয়া শেষ হয়ে ওরালি নেওয়ার মতো উপযোগী হবে তখন সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে দিতে হবে। এই ট্রিটমেন্টটা একটু বোঝার চেষ্টা করবে। আচ্ছা, আর ভিভ্যাক্স তো খুবই সহজ। ভিভ্যাক্স এর সহজ সূত্র হচ্ছে এইটা, ক্লোরোকুইন 3 দিন, প্রিমাকুইন 14 দিন, শেষ। এখানে কিছু বলার নেই। ক্লোরোকুইন 3 দিন কি কি পায়? ফার্স্ট ডেতে 4টা, পরের দিনে 4টা, আর থার্ড ডেতে 2টা, টোটাল 10টা ট্যাবলেট পাবে। আর প্রিমাকুইন পাবে ওই 0.25 মিলিগ্রাম পার কেজি ফর 14 দিন। তাহলে দেখেন ভিভ্যাক্স এর ক্ষেত্রে প্রিমাকুইন কিন্তু 14 দিন, আর ফ্যালসিপারামের ক্ষেত্রে প্রিমাকুইন মাত্র সিঙ্গেল ডোজ, 1 দিন। কথা বুঝছেন? আচ্ছা, এখন যেটা পরীক্ষায় আরেকটা প্রবলেম সৃষ্টি করে আপনাদের, সেটা হচ্ছে যে মিক্সড ইনফেকশনে আমরা কি করব। মিক্সড ইনফেকশন, ঠিক আছে? দেখেন খুব ইম্পর্টেন্ট, অবজেক্টিভস অফ ট্রিটমেন্ট অফ মানে আপনি দেখলেন থিকফিন করে ফ্যালসিপারামও আছে, ভিভ্যাক্সও আছে, তাহলে এদেরকে কি দিবেন? সহজ হিসাব, এদেরকে দিবেন ওই সেই 3 দিনের যে আর্টিমিথা লুমিফেন্ট্রিন কম্বিনেশনের যে 3 দিনের যে থেরাপিটা আছে সেটা দিবেন। আর এদিক দিয়ে ভিভ্যাক্সের জন্য প্রিমাকুইনটা 14 দিন দিয়ে দিবেন, ব্যাস খেলা শেষ। ওর হাফ দিলেন, আর্টিমিথা কম্বিনেশন 3 দিন,
যদি শুধু ফ্যালসিপারাম হতো তাহলে প্রিমাকুইন আমরা কয়দিন দিতাম বলেন তো? আমরা একদিন সিঙ্গেল ডোজ দিতাম, কিন্তু এখানে যেহেতু ভিভ্যাক্সও আছে মিক্সড ইনফেকশন, সেহেতু এখানে প্রিমাকুইন 14 দিন দিতে হবে হিপনোজয়েড দশাটা প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, তারপরে একজন প্রশ্ন করেছেন অ্যান্টিবায়োটিক কিভাবে প্যারাসাইটের এগেইনস্টে কাজ করে, লাইক ডক্সাসাইক্লিন, টেট্রাসাইক্লিন। আচ্ছা, এখানে হ্যাঁ ভালো কোশ্চেন। অ্যান্টিবায়োটিক এখানে বেসিক্যালি আপনি দেখেন যে ডক্সাসাইক্লিন বা টেট্রাসাইক্লিন এইটা কিন্তু বেসিক্যালি কাজ করে 30S রাইবোসোমাল সাব ইউনিটের ক্ষেত্রে। এরা কিন্তু এই যে সেল মেমব্রেনের উপরে কাজ করে না। আমরা তো দেখেছি যে অ্যান্টিবায়োটিক গুলো ক্লাসিফিকেশন আমরা কখনো করি অ্যান্টিবায়োটিক অ্যাক্টস অন সেল মেমব্রেন বা সেল ওয়াল, সরি, অ্যান্টিবায়োটিক অ্যাক্টস অন সেল ওয়াল, অ্যান্টিবায়োটিক অ্যাক্টস অন রাইবোসোমাল আরএনএ, 30S 50S রাইবোসোমাল আরএনএ, অ্যান্টিবায়োটিক অ্যাক্টস অন ডিএনএ, এভাবে আমরা দেখি, তাই না? তো এখানে তো প্রোটোজোয়া, এর তো ব্যাকটেরিয়ার মতো এরকম সেল ওয়াল নাই, সেজন্য সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু বেসিক্যালি এখানে কাজ করে না। এখানে বেসিক্যালি কাজ করে যেগুলো প্রোটিন বা হচ্ছে রাইবোসোমাল সাব ইউনিট বা ডিএনএ এগুলোর উপরে বেশি কাজ করে। সো ডক্সাসাইক্লিন, টেট্রাসাইক্লিন গুলো তো আপনার 30S রাইবোসোমাল সাব ইউনিট গুলোর উপরে কাজ করে, প্রোটিন সিনথেসিসটাই প্রিভেন্ট করার কথা। সো মেবি এটার মাধ্যমেই সাধারণত তারা কাজ করে থাকে। একজন প্রশ্ন করেছিলেন, ওনার অ্যান্সার দিলাম, ডক্টর শিহাবুদ্দিন জাকি। আচ্ছা, ম্যালেরিয়া ইন প্রেগন্যান্ট উইমেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু স্যারদের খুব ফেভারিট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এইরকম কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়লে আমরা কি করতে পারি? তাহলে দেখেন, একটা আমাদের অ্যান্টি ম্যালেরিয়াল যে ওষুধগুলোর নাম আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি, সেই ওষুধগুলো কিছু কিছু কিন্তু আমার প্রেগনেন্সির জন্য একটু ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ড্রাগগুলোকে আমরা ইয়ে করার চেষ্টা করবো, অ্যাভয়েড করার চেষ্টা করবো। লাইক অলরেডি আই হ্যাভ মেনশনড, টেট্রাসাইক্লিন, ডক্সাসাইক্লিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ প্রেগনেন্সি। অথবা এই যে প্রিমাকুইন, এটাও কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ প্রেগনেন্সি। সো এইটা আমরা এটা অ্যাভয়েড করব। তাহলে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়ার ক্ষেত্রে যেরকম আমরা এসিটি, আর্টিমিথার লুমিফেন্টিন কম্বিনেশন থেরাপি দিচ্ছিলাম, সেটা আমরা ব্যবহার করতে পারি। যদি কোনো কারণে এটা অ্যাভেলেবল না হয় বা পেশেন্টের সাইড ইফেক্ট ডেভেলপ করে বা টলারেট করতে না পারে, তখন আমরা Q7C7 দিব, অর্থাৎ কুইনাইন 7 দিন, ক্লিন্ডামাইসিন 7 দিন। আর সিভিয়ার ম্যালেরিয়ার ক্ষেত্রে একই কথা, আমরা আর্টিসুনেট দিতে পারি। আমরা কোনো কারণে আর্টিসুনেট যদি না দিতে পারি বা অ্যাভেলেবল না থাকে, আর্টিমিথা দিতে পারি। ইভেন আমরা কুইনাইনও দিতে পারি। ঠিক আছে, আইভি আমরা কুইনাইনও কিন্তু দিতে পারি, এতে কোনো সমস্যা নাই। লোডিং ডোজ অফ কুইনাইন শুড বি গিভেন। আর এরপরে ফলো আপ ট্রিটমেন্টে ওই একই কথা, আমরা এসিটি দিতে পারি অথবা Q7C7 সেটা দিতে পারি। কিন্তু প্রিমাকুইন আমরা দিতে পারবো না। ভিভ্যাক্স এর ক্ষেত্রে ক্লোরোকুইন দিতে পারবো, কিন্তু প্রিমাকুইন দিতে পারবো না। ক্লোরোকুইন ইজ সেফ ইন অল ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। সো ভেরি ইম্পর্টেন্ট, এই কথাগুলো আমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা গেল। আর কেমো প্রোফাইলাক্সিসটা আমাদের ডেভিডসনে লেখা আছে খুব সুন্দর করে। কেমো প্রোফাইলাক্সিস মানে ম্যালেরিয়া আক্রান্ত এরিয়াতে যাওয়ার আগে আমরা কি করতে পারি? মেফ্লোকুইনটা দিতে পারি। ঠিক আছে, এইটাই সাধারণত বেশি দেওয়া হয়, এটা মনে রাখতে পারেন। আরেকটা দিতে পারি ডক্সাসাইক্লিন। তাহলে ডোজ কত, কিভাবে রেজিমেন্টটা আমরা তৈরি করি, সেটা একটু দেখে রাখবেন। ব্যাস, শেষ। তাহলে ম্যালেরিয়া কিন্তু পড়া হয়ে গেল। আচ্ছা, একটা কোয়েশ্চেন একজন করেছেন, মেহেদি হাসান, কুইনাইন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। সো অ্যাকিউট ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে কুইনাইন অ্যাড করলে হাইপোগ্লাইসেমিয়া কি আরো অ্যাগ্রিভেট করবে না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পেশেন্ট যদি ডায়াবেটিক হয় সেক্ষেত্রেই তো এখানে ইনসুলিন সেন্সিটিভিটির ব্যাপারটা সাধারণত চলে আসে, তাই না? কারণ পেশেন্টের এক্সটার্নাল ইনসুলিন যদি পায় সেক্ষেত্রে পেশেন্টের হাইপো হওয়ার চান্স আছে। আদারওয়াইজ আমরা যখন যেই ডোজে বডিতে আমরা কুইনাইন দিচ্ছি, আমরা শুধু লোডিং ডোজটা দিচ্ছি 20 মিলিগ্রাম, বাট 10 মিলিগ্রামে আমরা তো সাধারণত ইনসুলিন এরকম সেন্সিটিভিটি বাড়ায়, হাইপোগ্লাইসেমিয়াটা ইউজুয়ালি আনকমন। বাট তারপরও আমরা তো পেশেন্টকে সবসময় মনিটরিংই রাখি। যখনই সিভিয়ার ম্যালেরিয়ার একটা পেশেন্ট আমরা ম্যানেজ করি, তখন অবশ্যই তো তার কিছু মনিটরিং আমরা করেই থাকি। লাইক ইলেকট্রোলাইটটা দেখি, আরবিএসটা দেখি, ইসিজিটা দেখি, এগুলো দরকার আছে, তাই না? সো পেশেন্টের সাধারণত সেক্ষেত্রে যদি হাইপো হয়েই যায়, অবশ্যই আমরা হাইপোগ্লাইসিমিয়ার যে ম্যানেজমেন্ট একটু আগে আপনারা দেখলাম যে 50% গ্লুকোজ দিব উইথ ইনসুলিন, সেটা তো আমরা দিবই। কিন্তু তাই বলে আমরা কুইনাইন দিব না তা তো না, কুইনাইন তো আমাকে দিতেই হবে।
হ্যাঁ, সেটা যেটাই হোক না কেন। বাট হ্যাঁ, যদি পেশেন্ট ইনসুলিন পেয়ে থাকে, ডায়াবেটিক পেশেন্ট, সিভিয়ার ম্যালেরিয়া, অবশ্যই পেশেন্টকে আমরা বেজাল বলাসে ইনসুলিন হয়তো দেয়া লাগতেই পারে। সেক্ষেত্রে আমরা ইনসুলিনের ডোজটাকে একটু অ্যাডজাস্ট করা লাগতে পারে। ইনসুলিনের ডোজটা একটু বাড়ায় দিব, যেহেতু পেশেন্ট কুইনাইন পাচ্ছে, তাই না? সরি, বাড়াই দিব না, মানে কমাই দিব আরকি। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো তখন আমরা একটু মাথার মধ্যে রাখবো। বাট ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি প্র্যাকটিক্যাল। উই হ্যাভ টু কিপ রিমেম্বার দিস কাইন্ড অফ থিংস, তাই না? পেশেন্টকে ম্যানেজ করার ক্ষেত্রে একটা ওষুধের সাইড ইফেক্ট কিন্তু অনেক বড় ফ্যাক্টর, মাথায় রাখতে হবে। আচ্ছা, ট্রিপানোসোমিয়াসিস আমাদের দেশীয় কোনো ডিজিজ না, এগুলো বাইরের ডিজিজ, লাইক সেন্ট্রাল আমেরিকা, আফ্রিকা, এই ধরনের দেশের ডিজিজ। এই জন্য আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। যেমন আফ্রিকান ট্রিপানোসোমিয়াসিস, স্লিপিং সিকনেস একবার রিডিং দিবেন, এটা আমাদের পরীক্ষায় আমি আসতে দেখি নাই, সাধারণত স্যারদেরও খুব একটা ফেভারিট না। বাট চেগাস ডিজিজটা সামহাউ এটা ইম্পর্টেন্ট, আই থিঙ্ক এটা একটু 2-3 বার রিডিং দিয়ে রাখবেন। খুব বেশি কমপ্লিকেটেড কোয়েশ্চেন করলে বা স্যাররা যদি কোয়েশ্চেনের খুঁজে না পায়, তখন দিতে পারে চেগাস ডিজিজ। অথবা আপনারা হয়তো অনেকেই এমআরসিপি পরীক্ষা দিবেন, সেক্ষেত্রেও কিন্তু চেগাস ডিজিজটা আপনার পরীক্ষার জন্য কাজে লাগবে। তাহলে এটা একটা আপনার ট্রিপানোসোমা নামে এক ধরনের আপনার কি বলা যায়, প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ার ইয়েটা ভেক্টরটা হচ্ছে কি, রেডুভিড বাগ, তাই না? এটা রেডুভিড একটা বাগ। এই বাগ দ্বারা আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন। কিভাবে আক্রান্ত হতে পারেন? এইটা হতে পারে ইয়া বাগের যে ইনফেক্টেড ফিসেস আছে, সেইটা আপনি চোখের মধ্যে ঘষলেন, মুখের মধ্যে নিলেন, নাকের মধ্যে ঢুকলো, অথবা আপনার স্কিনে কোনো কাট ইনজুরি থাকলে সেখান থেকেও এই ট্রিপানোসোমা ঢুকতে পারে আপনার শরীরে। এখন এই ট্রিপানোসোম সাধারণত শরীরের মধ্যে ঢোকার পরে এরা প্রোমাস্টিকোট হয়ে শরীরের মধ্যে ঢুকে এবং শরীরের মধ্যে টিস্যুতে যে অ্যামাস্টিকোট ফর্ম ডেভেলপ করে বাইনারি ফিশন হইতে থাকে। এটার দুইটা ফেজ আছে, একটা হচ্ছে অ্যাকিউট ফেজ আর একটা হচ্ছে ক্রনিক ফেজ। অ্যাকিউট ফেজটা সাধারণত কি হয়, এইটা কার্ডিয়াক মাসল ক্যাপিলারিতে এই এগুলো হচ্ছে acute phase inflammation of parasitists as well as non-parasitist cardiac muscle and capillary occurs resulting in acute myocarditis, মানে কার্ডিয়াক মাসল ক্যাপিলারিতে যে acute myocarditis করতে পারে। ক্রনিক ফেজে সাধারণত এরা ফোকাল মায়োকার্ডিয়াল অ্যাট্রফি, কার্ডিয়াক ফেইলিওর, কনজেশন, থ্রোম্বোএম্বোলিজম এগুলো করতে পারে। তো ক্লিনিক্যাল ফিচারগুলো একটু দেখে রাখবেন। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা হয়, কনজাংটিভাল লেশন হয় এবং রেডিশ সোয়েলিং অফ দ্য আইলিড হয়, যেটাকে বলা হয় হচ্ছে রোমানাস সাইন, তাই না? রোমানাস সাইনের একটা ছবি দেখাতে পারলে ভালো হতো, দেখি আছে কিনা। রোমানাস সাইন, আচ্ছা এটা আপনারা একটু গুগল থেকে দেখে নিন। আমি গুগলের এই ছবিটা কেন জানি শেয়ার করতে পারতেছি না, যদি সম্ভব হয় আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? রোমানাস সাইন অ্যাকচুয়ালি চোখের এই যে মানে যে আইলিডটা আছে, এই আইলিডটা ফুলে যায়, ফুলে যে টোসিস হয়, একটা পার্শিয়াল টোসিসের মতো। এটাকেই রোমানাস সাইন বলতেছে। Acute generalized infections soon appears, transient morbilliform urticarial rash, fever, lymphadenopathy, enlargement of the spleen in the liver, হেপাটোস্প্লেনোমেগালি হতে পারে। অ্যাকিউট মায়োকার্ডিটিস, হার্ট ফেলিওর, নিউরোলজিক্যাল ফিচার ডেভেলপ করতে পারে অ্যাকিউট ফেজ। আর ক্রনিক ফেজে কার্ডিওমায়োপ্যাথি, মানে হার্টেই বেশি সমস্যাটা করে, তাই না? কার্ডিওমায়োপ্যাথি, এরিথমিয়া, হার্ট ব্লক এটা করতে পারে। আবার দেখা যাচ্ছে ইন্টেস্টাইনাল অরব্যাক্স প্লেক্সাসে যে ডায়ালাটেশন করে সেখানে মেগা ইসোফেগাস নামে একটা ডিজিজ করতে পারে, মেগা কোলন করতে পারে। এগুলো আপনি একটু লিখে রাখবেন খাতার মধ্যে যে কি কি ডিজিজ করতে পারে। আমার এটা কি দেখা যাচ্ছে? পিডিএফটা মানে দেখা যাচ্ছে না? একবার স্টপ শেয়ারিং করলে কি যে ঝামেলা হয়।
আমি স্ক্রিনটা শেয়ার দেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক আসে কিনা। কেন পাশে যাচ্ছে এটাই বুঝলাম না। আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের স্ক্রিন শেয়ারটা আমি করার পরেও এটা কেন যদি সামনে আসতেছে না, এটা পাশে চলে আসছে। সো আই এম ট্রাইং টু ফিক্স ইট।
আচ্ছা, এখন কি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু সমস্যা হয়েছিল মাঝখানে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আই হোপ এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে আবার। ওকে, ঠিক আছে। সো যেটা আমরা পড়তেছিলাম যে ক্রনিক ফেজে এই যে আপনার ট্রিপানোসোমিয়া কি ধরনের ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে সেটা একটু দেখার বিষয়। তো এটা বেসিক্যালি আমরা ডায়াগনোসিস করি ডিরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ইন দ্য ব্লাড ফিল্ম। আর ক্রনিকে আমরা সাধারণত অ্যান্টিবডি, সেরোলজি, ডিএনএ ডিটেকশন এগুলো দেখে করি। ট্রিটমেন্টের মধ্যে বেনজিডাজল এটা একটা ট্রিটমেন্ট অপশন ফার্স্ট লাইন। দেন হচ্ছে আরেকটা অল্টারনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে নাইফোর্টিমক্স। ঠিক আছে, এই দুইটা নাম একটু মনে রাখবেন, একটু কঠিন বাট অনেক সময় পরীক্ষায় যদি দেয় নামটা একটু মনে রাখবেন। এই তাহলে মেন কথা হচ্ছে যে জ্যাগাস ডিজিজে হার্টটা ইনভেড হবে, তাহলে সি তে কার্ডিয়াকটা মনে রাখবেন, আর জি তে মনে রাখবেন জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টের মধ্যে মেগা ইসোফেগাস আর হচ্ছে মেগা কোলন, এটা হতে পারে। এছাড়া বাচ্চাদের মধ্যে চোখটা মানে চোখের মানে পর্দাটা বা আইলিডটা ফুলে গিয়ে রোমানাস সাইন নামে একটা প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। সো আমেরিকান টক্সোমিয়াসিস বা চ্যাগাস ডিজিজ অল্প করে পড়বেন। টক্সোপ্লাজমোসিসটা একটু ইম্পর্টেন্ট, বিকজ টক্সোপ্লাজমোসিস ইম্পর্টেন্ট এই কারণে দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে টক্সোপ্লাজমোসিস ইনফেকশনটা কিন্তু বেশ কমন, স্পেশালি যারা পেটস আছে, যেমন ধরেন ক্যাট, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের এনিম্যাল, ফুড এনিম্যাল লাইক পিগ, গোট, এদের থেকে কিন্তু হিউম্যান আক্রান্ত হতে পারে। ঠিক আছে, তাহলে কিভাবে আক্রান্ত হয় সেটাই এখানে লেখার চেষ্টা করছে যে টক্সোপ্লাজমোসিস এটা একটা ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। এর সেক্সুয়াল সাইকেলটা মূলত ডোমেস্টিক যে ক্যাট আছে তার স্মল ইন্টেস্টাইনাল এপিথেলিয়ামে এর লাইফ সাইকেলটা হয়। তাহলে আলটিমেটলি সেই ক্যাটের ফিসেস থেকে ইন্টারমিডিয়েট যে হোস্ট গুলো রয়েছে, যেমন পিগস, শিপ, সেগুলো আক্রান্ত হতে পারে। ইভেন হিউম্যানও কিন্তু আক্রান্ত হতে পারে, তাই না? কারণ ক্যাটস নিয়ে আমরা ঘুমাচ্ছি, পুষতেছি, হ্যাঁ, কত সুন্দর আদর আপ্যায়ন করতেছি আমরা। কিছু কিছু মানুষ তো পারলে ক্যাটের জামা মানে ক্যাটকে একদম ক্যাটরিনার মতো মানে ট্রিট করা শুরু করে ঠিক আছে। সো এখন ক্যাট যদি ক্যাটরিনা হয়ে যায় তাহলে আপনার টক্সোপ্লাজমোসিস হওয়ার কিন্তু চান্স আছে, ইন কেস ইফ ইউ আর ইমিউনো কম্প্রোমাইজ, তাই না? সাধারণত ইমিউনো কম্পিটেন্ট হলে অত বেশি হয় না, বাট ইমিউনো কম্প্রোমাইজ হলে টক্সোপ্লাজমোসিস কিন্তু খুব মারাত্মক পর্যন্ত হতে পারে। ইভেন সেরেব্রাল টক্সোপ্লাজমোসিস হয়ে আপনার বিভিন্ন ধরনের ফোকাল লেশন বা ফোকাল প্যারালাইসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। তাহলে এই দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যান, ফিসিস এর মাধ্যমে হইতে পারে। এবং হিউম্যান আবার যখন আনকুকড মিট খেয়েও কিন্তু হিউম্যান আক্রান্ত হতে পারে। তাহলে ক্যাটের ফিসেস থেকে ওসিস দিয়ে আক্রান্ত হতে পারে, ইভেন অ্যানিমাল থেকে টিস্যু সিস্ট, দুইটা দিয়ে কিন্তু সে আক্রান্ত হতে পারে। ওসিস দিয়ে আক্রান্ত হতে পারে, টিস্যু সিস্ট দিয়েও কিন্তু হিউম্যান আক্রান্ত হতে পারে। ইভেন হিউম্যান থেকে হিউম্যানে ট্রান্সপ্লান্ট মানে ট্রান্সপ্লাসেন্টাল, এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমাদের পড়া উচিত কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস, তাই না? ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়, ইভেন ট্রান্সমিশনের মাধ্যমে কিন্তু হিউম্যান টু হিউম্যান এটা ছড়াইতে পারে। যাই হোক, এইটারও আপনার ক্লিনিক্যাল ফিচার আমাদের একটু মনে রাখতে হবে। ইউজুয়ালি এটা সাধারণত আপনার সাব ক্লিনিক্যাল ইনফেকশনটা বেশি করে, খুব একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকে না। লিম্ফাডেনোপ্যাথি হয়, পেশেন্টের ফিভার থাকতে পারে, ঠিক আছে, জেনারেলাইজড ম্যালেজ থাকতে পারে, সোর থ্রোট, হেডেক থাকতে পারে। অনেক সময় ইমিউনো কম্প্রোমাইজদের ক্ষেত্রে এনকেফালাইটিস, মায়োকার্ডিটিস, পলিমায়োসাইটিস, নিউমোনাইটিস, হেপাটাইটিস এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আরেকটা প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট, ট্রিটমেন্ট দেখতে পারি রেটিনোকরাইডাইটিস ইজ দ্য ইউজুয়ালি দ্য রেজাল্ট অফ কনজেনিটাল ইনফেকশন, বাট অলসো ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রেও সেটা কিন্তু দেখা যেতে পারে। বাট ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে সিভিয়ারিটিটা বেশি হচ্ছে, এনকেফালাইটিস, মায়োকার্ডিটিস এগুলো। বাট ইমিউনো কম্পিটেন্টের ক্ষেত্রে অত বেশি কিছু না, সাব ক্লিনিক্যাল ইনফেকশন পর্যন্ত থাকে, জাস্ট পেনলেস জেনারেলাইজড লিম্ফোডেনোপ্যাথি, এর সাথে ফিভার, ম্যালিস, ফ্যাটিক, মাসল পেইন, মায়ালজিয়া এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস এর ক্ষেত্রে মনে রাখবেন পার্সেন্টেজগুলো 60% ট্রান্সমিশন রেট থাকে যদি প্রেগন্যান্ট ওমেন আক্রান্ত হয়, তার মধ্যে 40% ইনফেকশাস ইনফেক্টেড ফিটাস কনজেনিটাল ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে ইন দ্য ফর্ম অফ রেটিনোকরাইডাইটিস, মাইক্রোসেফালি এন্ড হাইড্রোকেফালাস। তিনটা নাম মনে রাখবেন। এইচআরএম, এইচআরএম, তাই না? যারা গভর্নমেন্ট চাকরি করেন তাদেরকে তাদের জন্য এইচআরএম শব্দটা কিন্তু অনেক পরিচিত, কি ঠিক কিনা? যারা যারা
তারা কিন্তু এরকম শব্দটার সাথে পরিচিত। তাহলে এইচআরএম দিয়ে মনে রাখবেন, কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস হচ্ছে এইচআরএন, হাইড্রোসেফালাস, আর তে রেটিনোকরাইডাইটিস, আর এম তে মাইক্রোসেফালাস। ঠিক আছে, তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আর ডায়াগনোসিস সাধারণত ইমিউনো কম্প্রোমাইজের ক্ষেত্রে আমরা ডিরেক্ট ডিটেকশন অফ প্যারাসাইট করি, আর যদি ইমিউনো কম্পিটেন্ট হয় তাহলে সেরোলজি করা হয়। সেক্ষেত্রে একটা টেস্ট আছে স্যাবিন ফেডম্যান আই টেস্ট, এটা এক ধরনের ইনডিরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট। তো এটা হচ্ছে আইজিজি অ্যান্টিবডিটা মূলত সিলেক্ট করে। আর অনেক সময় অ্যাকিউট ইনফেকশনে আইজিএম অ্যান্টিবডিটাও চেক করা হয়, ডিএনএ পিসিআর তো আছেই। ইমিউনোকম্পিটেন্ট সাবজেক্ট বা আনকমপ্লিকেটেড টক্সোপ্লাজমোসিসে সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি লাগে না, সেলফ লিমিটিং। বাট ইন কেস অফ ইমিউনোকম্প্রোমাইজড ট্রিটমেন্ট লাগবে। কি কি ট্রিটমেন্ট হতে পারে? সালফাডায়াজিন, পাইরিমিথানিন এন্ড ফোলিনিক অ্যাসিড। ঠিক আছে, সালফাডায়াজিন, পাইরিমিথানিন আর হচ্ছে ফোলিনিক অ্যাসিড লাগে। বেসিক্যালি সালফাডায়াজিন পাইরিমিথানিনই হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। আর সালফাডায়াজিন পাইরিমিথানিন কারণে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে ফলিক অ্যাসিড ডিপ্লেশন হয়, এই জন্য ফোলিনিক অ্যাসিডটা এখানে অ্যাড করা হয়। আর প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমরা সাধারণত স্পিরামাইসিনটা দিই। সালফাডায়াজিন পাইরিমিথিনটা আমরা সাধারণত প্রথমে দিতে চাই না। স্পিরামাইসিন যদি এস্টাবলিশ রিসেন্ট ইনফেকশন হয়, আমরা স্পিরামাইসিনটা দিই আনটিল টার্ম পর্যন্ত। কারণ আমরা তো বললাম যে প্রেগনেন্ট ওমেন ইনফেক্টেড হওয়া মানেই যে বাচ্চা আক্রান্ত হবে তা কিন্তু না। 60% ক্ষেত্রে বাচ্চা আক্রান্ত হয়, 40% ক্ষেত্রে তো নাও হতে পারে। সো রিস্ক বেনিফিট রেশিও আমাদের চিন্তা করতে হবে। এই জন্য আমরা একটু সেফ ড্রাগ দেখবো স্পিরামাইসিন। কিন্তু যদি আমরা ফিটাল ইনফেকশন এস্টাবলিশ করতে পারি, তখন কিন্তু অবশ্যই আমাদের সালফাডায়াজিন পাইরিমিথামিনটা দিতে হবে উইথ ক্যালসিয়াম ফোলিনেট। কারণ ওইখানে একই কথা, সেই ফলিক অ্যাসিড ডিপ্রেশন হয়ে যাবে। যা এবং একই সাথে দেখা যাচ্ছে স্পিরামাইসিন প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করার পাইরিমিথামিনটা আমরা কিন্তু দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তিনটা সিনারিও। ইমিউনো কম্পিটেন্ট হলে ট্রিটমেন্ট লাগবে না, ইমিউনো কম্প্রোমাইজ লাইক ডায়াবেটিক, সিকিউরিটি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট লাগবে সালফাডায়াজিন, পাইরিমিথামিন, ফোলিনিক অ্যাসিড। প্রেগন্যান্ট ওম্যান যদি বাচ্চা ইনফেকশন এখনো কনফার্ম না, স্পিরামাইসিন দেব। যদি ফিটাল ইনফেকশন কনফার্ম হয় তাহলে ওই আগেরটাই দিব। বেশ, শেষ। তাহলে এই হচ্ছে টক্সোপ্লাজমোসিসের ট্রিটমেন্ট। এরপরে আসেন খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ, লিশম্যানিয়াসিস, কালাজ্বর, তাই না? তাহলে কালাজ্বর এটা এক ধরনের ফ্লাজেলেট, ইউনিসেলুলার ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া। এইটা লিশম্যানিয়া জেনাসের অন্তর্গত। এটার কিছু ভ্যারিয়েশন আছে, যার মধ্যে একটা হচ্ছে ভিসেরাল লিশম্যানিয়াসিস, যেটা আমাদের সাউথ ইস্ট এশিয়াতে মোর কমন। এছাড়া আরো কিছু ভ্যারিয়েন্ট রয়েছে যারা করে কিউটিনিয়াস লিশম্যানিয়াসিস, মিউকোসাল লিশম্যানিয়াসিস। ভিসেরাল লিশম্যানিয়াসিসের ট্রিটমেন্ট পাওয়ার পরে আরেকটা স্পেশাল ভ্যারিয়েন্ট ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে পোস্ট কালাজ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস বা পিকেডিএল। সো বেসিক্যালি আমাদের এই দুইটা বেশি ভালোভাবে পড়তে হবে, একটা হচ্ছে ভিসেরাল লিশম্যানিয়াসিস আর এটা হচ্ছে পিকেডিএল। এই দুটো আমাদের জন্য ইম্পর্টেন্ট। Cutaneous leishmaniasis বা mucosal leishmaniasis is not much more common and at the same time not important in case of our examination. So প্রথমে আপনি যেটা পড়বেন, human are only known reservoir of leishmania. কোথা থেকে আসে? স্যান্ড ফ্লাই, ফ্লেবোটোমাস সুৎসুকামোসি। তাহলে এই স্যান্ড ফ্লাই এর মাধ্যমে আমাদের শরীরে এই যে ফ্লাজেলেটের কোন ইনফেক্টিভ ফর্মটা ঢুকায়? প্রোমেস্টিগোট আমাদের শরীরের মধ্যে ঢোকে, নিউট্রোফিল দ্বারা সে চলে আসে, আক্রান্ত হয়, কিছু অ্যাপোপ্টোসিস হয়, কিছু ম্যাক্রোফেজ দিয়ে এনগাল্ফড হয়, এবং এরা পরিবর্তিত হয়ে যে রূপ ধারণ করে তার নাম হচ্ছে অ্যামাস্টিগোট। এবং এই অ্যামাস্টিগোট এটা সাধারণত বিভিন্ন টিস্যুতে ডিপোজিট থাকে। কি ধরনের টিস্যুতে থাকে? লাইক স্প্লিন, বোন ম্যারো, লিভার, লিম্ফ নোড। ঠিক আছে, এবং এই যে অ্যামাস্টিগোট টিস্যুর মধ্যে থাকে এটাকে আমরা সাধারণত বলি লিশম্যান ডোনোভান বডি বা এলডি বডি। তাহলে আমাদের যখন ডায়াগনোসিস করি তখন কিন্তু আমরা কোন জিনিসটা আমরা সাধারণত দেখি? আমরা টিস্যু থেকে অ্যাসপিরেট নিই, স্প্লেনিক অ্যাসপিরেট, এফএনএসি ফ্রম স্প্লিন অথবা লিভার অথবা বোন ম্যারো, সেখানে আমরা কিন্তু অ্যামাস্টিগোট ফর্মটা দেখি, যেটাকে আমরা বলি হচ্ছে এলডি বডি। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটা ইম্পর্টেন্ট এই কারণে যে কিছু লিশম্যানিয়া জুওনোটিক, ঠিক আছে, জুওনোসিসের মাধ্যমে ছড়ায়, বিভিন্ন অ্যানিমেল থেকে এগুলো মানুষের মধ্যে ছড়ায়। সেগুলোর স্পেসিস কোনগুলা? ইনফেন্টা, মেজর, মেক্সিকানা, ব্রাজিলিয়ানসিস, এগুলো এগুলো জুওনোটিক, মানে অ্যানিমেল থাকে, সে অ্যানিমেল থেকে স্যান্ড ফ্লাই আসে, তার থেকে হিউম্যানে আসে।
এটা হচ্ছে জুনোটিক। এটা সাধারণত আমেরিকা, সাউথ আমেরিকা এই জায়গাগুলোতে বেশি হয়। সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা এগুলোতে বেশি হয় হচ্ছে ডোনোভ্যানি ট্রপিকা। এরা হচ্ছে অ্যানথ্রোপোনোটিক ভিসরাল লিশম্যানিয়াসিস, অর্থাৎ হিউম্যান টু হিউম্যান শুধুমাত্র এই স্যান্ড ফ্লাইয়ের মাধ্যমেই ঘোরাফেরা করে, কোনো অ্যানিমেলের মাধ্যমে এখানে লাগে না। ইভেন এই আপনার ড্রাগ অ্যাবিউজারদের মধ্যেও কিন্তু এই ধরনের আপনার কো ইনফেকশন হতে পারে। এইচআইভি ভিএল কো ইনফেকশন সাধারণত ইনজেক্টেবল ড্রাগ ইউজারদের ক্ষেত্রে হতে পারে। কোথায় কোথায় স্যান্ডফ্লাই থাকে? যে সমস্ত মাটির ঘরে ক্র্যাক সার্ভিসেস মার্টস থাকে, সেখানে অর্গানিক ম্যাটারে লে এক্স অর্গানিক ম্যাটারে স্যান্ডফ্লাই ডিম পারে, সেখান থেকে সাধারণত এটা ছড়ায়। হিউম্যানস আর দ্য ইনসিডেন্টাল হোস্ট। সো আমাদের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিসেরাল লিশম্যানিয়াসিস, বিকজ এটা ভিসেরারকে ইনভলভ করে, তাই না? দেখেন এটা ইন্ডিয়া, সুদান, সাউথ সুদান এই ধরনের 90% আমরা কেস পাই সাধারণত ভিসেরাল লিশম্যানিয়াসিস। এছাড়া চায়না, আরাবিয়া, ইস্ট আফ্রিকা এগুলোতেও কিন্তু কম বেশি আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এইটা প্রেজেন্ট করে আমাদের কাছে হাই গ্রেড ফিভার নিয়ে উইথ চিলস এন্ড রাইগর। অনেক সময় দেখা যায় এই ফিভারটা কিন্তু স্পন্টেনিয়াসলি ডিগ্রেস করে যায়, আবার সপ্তাহ থেকে মাসখানেক পরে এটা কিন্তু আবার রিল্যাপস করতে পারে। তার মানে এটা রিল্যাপসিং রেমিটিং একটা ফিভার, রিল্যাপসিং রেমিটিং একটা ফিভার। বাট যাই হোক না কেন, এটা একটা ক্রনিক ফিভার। 1 মাসের বেশি জ্বর যদি একটা থাকে, তখন কিন্তু আমাদের যদি ট্রপিক্যাল কোনো হিস্ট্রি থাকে যে ওই ধরনের জায়গা, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ওই ধরনের জায়গা মাটির ঘরে বাস করে, তখন কিন্তু আমাদের একটা সাসপিশন থাকবে যে না হইতে পারে। তাহলে এই দেখেন এখানে আবার কিছু বলেছে যে ওইটা যেমন আপনার ভেক্টরের ক্লাসিফিকেশনের উপরে কিছু স্পেসিস নামকরণ করেছে, এখানে আবার মানে টিস্যু ইনভেশনের উপর ভিত্তি করে কিছু নামকরণ করেছে। যেমন যদি শুধু ভিসেরাকে ইনভলভ করে, ভিসেরাকে ইনভলভ করে বা কিছু কিছু ক্ষেত্রে ডার্মিসকেও ইনভলভ করে, সেটা মূলত ডোনোভ্যানি। ঠিক আছে? যেটা ভিসেরাকে ইনভলভ করবে না, শুধু ডার্মিস এবং মিউকাসাকে ইনভলভ করতে পারে, সেটা হচ্ছে ব্রাজিলিয়াসিস। আর যেটা শুধুমাত্র কিউটেনিয়াস লেশনই করবে, কোনো মিউকোজাল লেশনও না, কোনো ভিসেরাল লেশনও না, সেটা হচ্ছে ট্রপিকা মেক্সিকানা। তাহলে এগুলো কিন্তু একটা আপনার কি হতে পারে, সিঙ্গেল বেস্ট কোশ্চেন হতে পারে, এখান থেকে ট্রু ফলস হতে পারে। হেপাটোস্প্লেনোমেগালি কমন, তাহলে ফিভার, হেপাটোস্প্লেনোমেগালি এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে কিন্তু একটা আসবে, ম্যালেরিয়া যেমন আসবে, কালাজ্বর তেমন আসবে, তাই না? আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে বাইরের কান্ট্রিতে হলে আমরা হয়তো টিপানোসোমিয়া, চ্যাগাস ডিজিজও বলতে পারতাম, কিন্তু আমাদের বাংলাদেশে ফিভার, হেপাটোস্প্লেনোমেগালি, ম্যালেরিয়া, কালাজ্বর এটা আসবে। ম্যালেরিয়া, কালাজ্বর, কালাজ্বর তো কালাজ্বরই। ম্যালেরিয়ার ক্ষেত্রে অবশ্য ক্রনিক ম্যালেরিয়াটা বলা ভালো, ক্রনিক ম্যালেরিয়া, কারণ ম্যালেরিয়ার কিন্তু দুইটা স্টেজই আছে, সিভিয়ার ম্যালেরিয়া, অ্যাকিউট, আবার ক্রনিক। আর কালাজ্বর তো আসলে ক্রনিকই, কালাজ্বরের কোনো অ্যাকিউট ভার্সন নেই। সো ক্রনিক ম্যালেরিয়া, কালাজ্বর এইটা দুইটা ডিফারেন্সিয়াল আসবেই, আরো অনেক ডিফারেন্সিয়াল আসবে, বাট এই দুটো মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে একটা ভুল সবাই করেন, সেটা হচ্ছে কেউ যদি আপনাকে বলে, সিনারিও দেয় ফিভার, হেপাটোস্প্লেনোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি, তখন অনেকে বলে বসেন একটা ডিফারেন্সিয়াল কালাজ্বর। মনে রাখবেন, কালাজ্বরের যে আমাদের সাউথ এশিয়ান ভ্যারিয়েন্ট, সেখানে কিন্তু লিম্ফ্যাডেনোপ্যাথি কমন না। হ্যাঁ, কালাজ্বরের লিম্ফ্যাডেনোপ্যাথি হইতে পারে, কিন্তু সেটা আফ্রিকান ভ্যারিয়েন্ট, সাউথ আমেরিকান ভ্যারিয়েন্ট। দেখেন আমি লালগড়ি দিয়ে দেখায় রাখছি রেয়ার ইন সাউথ এশিয়া। তাহলে আমাদের বাংলাদেশে যেই কালাজ্বরটা হয়, সেখানে লিম্ফ্যাডেনোপ্যাথি কমন না। সো আপনি ভুলেও ফিভার, হেপাটোস্প্লেনোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি থাকলে কালাজ্বর আপনি ডিফারেন্সিয়ালে অবশ্যই অবশ্যই আনবেন না। ঠিক আছে? যুক্তি দিয়ে আপনি তর্ক করতে পারেন, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করাটা ভুল হবে, বিকজ আপনি প্র্যাকটিস করবেন তো বাংলাদেশে, সাউথ আমেরিকার প্র্যাকটিস করবেন না। হ্যাঁ, আর আপনি যদি গ্লোবাল প্র্যাকটিশনার হন, সেটা আলাদা হিসাব। আপনি এমআরসিবির পরীক্ষা, সেটা আপনার তখন আলাদা হিসাব। আপনি যখন পেসেস দিবেন, সেখানে আপনি বলতে পারেন, কিন্তু বাংলাদেশের পরীক্ষায় আপনি কালাজ্বরকে লিম্ফোডেরমাটির সাথে মিলাইতেই পারবেন না। শরীরে একটা কালা কালা ভাব আসে, তাই না? এই জন্য এটা নাম দিছে কালাজ্বর। তাহলে ব্ল্যাকি, বাট এটা নট কমন, মাথায় রাখবেন। হ্যাঁ, কালাজ্বর মানে কালো হইতেই হবে এমন কোনো কথা নেই। প্যানসাইটোপিনিয়া হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, থ্রোম্বোসাইটোপিনিয়া হতে পারে, হাইপোঅ্যালবুমিনিমিয়া হতে পারে, এগুলো কিন্তু কমন। আচ্ছা, একটা জিনিস আমি কিন্তু ওইখানে দাগায় রাখছি, কিন্তু হয়তো বলা হয় নাই, যে ম্যালেরিয়াতে অ্যানিমিয়া কেন হয়? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, অনেকগুলো কারণ আছে, কিছু কিছু কারণ কিন্তু ডেভিডসনে লেখা আছে, আমি তো ওখানে দাগায় রাখছিলাম, বাট বলার সময় আপনাদেরকে একটু বলা উচিত ছিল। কোথায় জন্য দেখছিলাম, এই যে এই কথাটা, অ্যানিমিয়া মে বি
profound and is worsened by erythropoiesis, splenomegaly, depletion of folate store. কথা বুঝছেন? erythropoiesis কম হচ্ছে, হিমোলাইসিস হচ্ছে, তারপরে আপনার স্প্লেনোমেগালি হচ্ছে, ফোলেট স্টোর কমে যাচ্ছে, বোন ম্যারো ইনভলভ হচ্ছে। 5টা কারণ আমি তো বলে দিলাম, কথা বুঝছেন না? এরকম কিছু কারণ কিন্তু পরীক্ষার সময় আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়তেছিলাম আর কি, যে প্লাজমোডিয়ামের লিশম্যানিয়ার ইনভেস্টিগেশন। একটা তো সিবিসি করলে প্যানসাইটোপিনিয়া পাবো, পলিক্লোনাল হাইপারগ্লুমাগামাগ্লোবিনেমিয়া ইম্পর্টেন্ট করতে পারি, আপনি অ্যালবুমিন করতে পারেন, বাট বেসিক্যালি আপনাকে ডায়াগনোসিস করতে গেলে এলডি বডি খুঁজতে হবে। মোস্ট স্পেসিফিক্যালি সেন্সিটিভিটি বেশি হচ্ছে স্প্লিনিক স্মিয়ার, স্প্লিনটা আমরা করবো। এছাড়া অল্টারনেটিভে যদি স্প্লিন করতে না পারি তাহলে বোন ম্যারো, লিম্ফ নোড, লিভার এগুলো থেকেও করতে পারি। পিসিআর ডিএনএ করতে পারি, এলাইজা টেস্টে আমরা অ্যান্টিবডি দেখি। আর একটু উপজেলা লেভেলে আমরা এখানেও একটা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করতে পারি, যেটাকে বলে RK39 স্টিপ টেস্ট। ঠিক আছে, রিকম্বিনেন্ট কাইনেটোব্লাস্ট 39 স্টিপ টেস্ট, এটা করবেন। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে দেখে রাখবেন। ম্যানেজমেন্টটা বেসিক্যালি পড়তে হবে গাইডলাইন থেকে। আসেন আমরা একটু গাইডলাইনটা পড়ে ফেলি। কালাজ্বরের ম্যানেজমেন্ট গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট। এই যে ডায়াগনোসিস অফ প্রাইমারি কালাজ্বর, কালাজ্বর এন্ড পিকেডিএল। দেখেন ক্লিনিক্যাল কেস ডেফিনিশন অফ কালাজ্বর এন্ড পিকেডিএল, কেস ডেফিনিশনটা এখানে দেখবেন, অলরেডি পড়ছি। তাহলে একটা হচ্ছে 2 সপ্তাহ বেশি জ্বর, তারপরে এন্ডেমিক এরিয়াতে ট্রাভেলিং বা ডিসাইডিং এর হিস্ট্রি আছে কিনা, তার সাথে অ্যাসোসিয়েটেড আপনার সাইন স্প্লেনোমেগালি, ওয়েট লস, অ্যানিমিয়া, তার সাথে আমি যদি RK39 পজিটিভ পাই, সেইটা হচ্ছে আপনার প্রাইমারি কালাজ্বর। পিকেডিএলটা পরে আসা যেতে পারে, পিকেডিএল এখন দেখা দরকার নাই। তাহলে প্রাইমারি কালাজ্বর এইটা একটা গেল, কোনোদিন তার কালাজ্বর হয়নি, এইবার প্রথম ডায়াগনোসিস হয়েছে প্রাইমারি কালাজ্বর। আরেকটা হচ্ছে কালাজ্বর ট্রিটমেন্ট ফেলিওর, ইম্পর্টেন্ট ক্যাটস। ঠিক আছে, কালাজ্বর ট্রিটমেন্ট ফেলিওর অর্থাৎ কালাজ্বর ডায়াগনোসিস হয়েছে, ঠিক আছে, এবং ট্রিটমেন্টও পাইছে 1 বছরের মধ্যে, কিন্তু পেশেন্টের কোনো উন্নতি হয়নি। ঠিক আছে, প্যারাসাইটিক এক্সামিনেশন এক্সপেরিয়েন্স বলবো, অর্থাৎ আপনি আবারও পেশেন্টকে রিডায়াগনোসিস করলেন কালাজ্বর। পার্থক্যটা কিন্তু এখানে 1 বছর, ঠিক আছে, উইদিন লাস্ট 1 ইয়ার, এই কথাটা ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট ফেলিওর বলবো যদি 1 বছরের মধ্যে আবারও কালাজ্বর ডায়াগনোসিস হয় উইথ ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট পাইছে আবারও, কিন্তু তার 1 বছরের মধ্যে আবার কালাজ্বর ডায়াগনোসিস হয়েছে, তাহলে কি ট্রিটমেন্ট ফেলিওর। আর রিল্যাপস কালাজ্বর এটা আমরা কখন বলবো? এটা আমরা বলবো এনি টাইম ইন দ্য পাস্ট বাট নট উইদিন লাস্ট 1 ইয়ার। 1 বছরের ভিতরে না, বরং 1 বছরের উপরে কালাজ্বর ডায়াগনোসিস হয়েছে, ট্রিটমেন্ট পাইছে, পেশেন্টের আবার কালাজ্বর ডায়াগনোসিস হয়েছে সেকেন্ড টাইম, কিন্তু এটা 1 বছর পরে, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, যাই হোক না কেন, সেটাকে আমরা বলবো রিল্যাপস। তাহলে রিল্যাপস আর ট্রিটমেন্ট ফেলিওরের মধ্যে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, মাত্র 1 বছর, এই কথাটা মনে রাখতে হবে। যাই হোক, এখন আসা যাক ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমরা একসাথে পড়বো। প্রাইমারি কালাজ্বর, কালাজ্বর, আচ্ছা সরি, এটা হচ্ছে আপনার মানে ডায়াগনোসিস, ডায়াগনোসিস এখানে না দেখলেও চলবে, ডায়াগনোসিস আমরা অলরেডি পড়ে ফেলছি। ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট হচ্ছে প্রথমে প্রাইমারি কালাজ্বরের ট্রিটমেন্টটা পড়তে হবে। ন্যাশনাল গাইডলাইনে কি বলতেছে? ড্রাগ অফ চয়েস, ড্রাগ আছে আমাদের ফার্স্ট লাইন 3টা। এখানে ড্রাগ গুলো মনে রাখবেন 2 ভাবে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন। ফার্স্ট লাইন হচ্ছে 3টা ড্রাগ, তার মধ্যে 1 নম্বর চয়েস হচ্ছে ল্যাম্প, ল্যাম্প মানে হচ্ছে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি। 2 নম্বর ড্রাগ মিল্টেফোসিন, 3 নম্বর ড্রাগ হচ্ছে পারমোমাইসিন। ব্যাস, এই 3টা কথা মনে রাখবেন। তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে 3টা ড্রাগ, লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, মিল্টেফোসিন আর হচ্ছে পারমোমাইসিন। এই 3টা আমরা সিঙ্গেল ডোজে দিতে পারি, মানে সিঙ্গেল ড্রাগ ইউজ করতে পারি, অথবা আমরা কম্বিনেশন ইউজ করতে পারি। কম্বিনেশন যদি ইউজ করি তাহলে আমাদের ফার্স্ট চয়েস হবে মিল্টেফোসিন এবং পারমোমাইসিন, এই 3 জনের মধ্যে কম্বিনেশন। তাহলে কম্বিনেশনের ফার্স্ট চয়েস হচ্ছে মিল্টেফোসিন এবং পারমোমাইসিন। আদার অল্টারনেটিভ কম্বিনেশন আমরা দিতে পারি, ওই বাকি যে দুটা, ধরেন মিল্টেফোসিন পারমোমাইসিন দিছেন, তাহলে আরেকটা পারি মিল্টেফোসিন ল্যাম্প অথবা পারমোমাইসিন ল্যাম্প। কথা বুঝছেন? কিন্তু সোজা, কিন্তু এখানে কিন্তু মুখস্থ করার তেমন কিচ্ছু নাই, আপনি খালি 3টা ড্রাগের নাম মনে রাখবেন। কি কি? এলএমপি, আমরা মহিলাদের ক্ষেত্রে বলি না লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এলএমপি দিয়ে মনে রাখবেন। এল তে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এম তে মিল্টেফোসিন, পি তে পারমোমাইসিন, শেষ। আপনি এই 3টা ড্রাগ সিঙ্গেল ইউজ করতে পারেন, লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি দিলেন, অথবা এটা যদি পেশেন্ট এফোর্ড করতে না পারে তাহলে মিল্টেফোসিন দিলেন, অথবা সেটাও যদি অ্যাভেলেবল না থাকে পারমোমাইসিন দিলেন।
অথবা এখন আপনার মনে হচ্ছে যে না, আমি দিছি কিন্তু পেশেন্টের উন্নতি হচ্ছে না, তখন আপনি কম্বিনেশন দিতে পারেন। আগে কম্বিনেশনের ক্ষেত্রে এই তিনটাকে ঘুরায় ঘুরায় আপনি ব্যবহার করতে পারেন যে কোনো একটা। আচ্ছা, আবার দেখেন যদি ফার্স্ট লাইনে যদি আপনার কাজ না হয় তখন আপনি সেকেন্ড লাইনে যেতে পারেন। যদি ফার্স্ট লাইন কোনো কারণে অ্যাভেলেবল না থাকে অথবা পেশেন্ট টলারেট না করতে পারে, টলারেট না করতে পারে তো অ্যাভেলেবল না থাকে, কাজ হলো না সেটা পরের হিসাব। কিন্তু যদি পেশেন্ট অ্যাভেলেবল অথবা টলারেট না করতে পারে তাহলে আমরা অল্টারনেটিভ দিতে পারি অ্যাম্ফোটেরিসিন বি ডিঅক্সিকোলেট এবং সোডিয়াম স্টেবোগ্লুকোনেট। এগুলোর সাইড ইফেক্ট টক্সিসিটি প্রোফাইল বেশি, এই জন্য আমরা এগুলোকে পরে রাখছি। তাহলে কখন আমরা সেকেন্ড লাইন দিব? যখন ফার্স্ট লাইন অ্যাভেলেবল থাকবে না অথবা টলারেট করতে পারবে না, আদারওয়াইজ আমরা ফার্স্ট লাইনের মধ্যেই থাকবো। এই কিন্তু আপনার হয়ে গেল প্রাইমারি কালাজারের ফার্স্ট ট্রিটমেন্ট। এখন আমরা কখন আমরা দিব কি বলে কালার, এটা তো হলো প্রাইমারি কালাজারের ট্রিটমেন্ট। ঠিক আছে, প্রাইমারি কালাজারের ট্রিটমেন্ট। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে যে আমরা কিভাবে বুঝবো যে পেশেন্ট ভালো হচ্ছে, পেশেন্ট ভালো হচ্ছে। এর মধ্যে ডোজ টোজ অনেক কিছু লিখছে, ডোজ আপনাদের এখন লাগবে না, আপনারা যখন ফেজে পরীক্ষা দিবেন বা মিড টার্ম পরীক্ষা দিবেন তখন লাগবে, এফসিপিএস পার্ট 2 দিবেন তখন লাগবে, এখন ডোজ কত লাগবে না। অ্যাসেসমেন্ট অফ কিওর এট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট। ঠিক আছে, আপনি ট্রিটমেন্ট শেষ হলো, তাহলে আপনি তিনটা জিনিস দেখে বুঝবেন যে পেশেন্টের কিওর হওয়ার একটা ভালো চান্স আছে। সেটা হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যাল প্যারামিটার গুলো যা ছিল সেগুলো আস্তে আস্তে দূর হচ্ছে। লাইক প্রথম কথা হচ্ছে পেশেন্টের ফিভার চলে গেছে, পেশেন্টের স্প্লিনটা ছোট হয়েছে, তাহলে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে ফলো আপ। আর পেশেন্টের ওয়েট বাড়তেছে, তাহলে পেশেন্টের তো ওয়েট লস ছিল, স্প্লেনোমেগালি ছিল, ফিভার ছিল, এই তিনটা উন্নতি হয়েছে। আর 6 মান্থ পরে এগুলো একদমই চলে যাবে, লাইক ফিভার আর আসবেই না, লিম্ফ নোড আর ধরাই যাবে না, আর পেশেন্ট খুব ভালো বোধ করবে। এটা হচ্ছে ডেফিনিটিভ কিওর। তাহলে ইনিশিয়াল কিওরের ক্রাইটেরিয়া, কিওর ক্রাইটেরিয়া পড়তে হবে। এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা একটু আগে বললাম, কালাজ্বর ট্রিটমেন্ট ফেলিওর অথবা রিল্যাপস কালাজ্বর। তাহলে এই দুটো ট্রিটমেন্টটা কি হবে? খুবই সোজা, মনে রাখবেন এই দুটো ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি কম্বিনেশন ট্রিটমেন্ট। বেসিক্যালি কম্বিনেশন ট্রিটমেন্টটাই আমরা এখানে বেশি দিই। অর্থাৎ আমরা এই যে একটু আগে কম্বিনেশন পড়লাম না, যে মিল্টেফোসিন মানে এই যে এলএমপি হয় এলএম অথবা এমপি অথবা এলপি, এই তিনটা কম্বিনেশনে যে কোনো একটা দিবেন। এখন এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে পেশেন্ট আগে কি পাইছে ট্রিটমেন্ট, ধরেন এটা তো ট্রিটমেন্ট ফেলিওর তাই না, অথবা রিল্যাপস, তাহলে আপনাকে এর আগের ট্রিটমেন্টটা কিন্তু জানতে হবে। অর্থাৎ পেশেন্ট যদি আগে ল্যাম্প পেয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখন তাকে ল্যাম্প দিবেন না, এখন আপনি তাকে দিবেন মিল্টেফোসিন পারমামাইসিন কম্বিনেশন। অথবা পেশেন্ট যদি মিল্টেফোসিন পেয়ে থাকে তাহলে কিন্তু আপনি এইবার তাকে মিল্টেফোসিন দিবেন না, দিতে হবে ল্যাম্প এবং পারমামাইসিনের কম্বিনেশন। অর্থাৎ পেশেন্টকে কম্বিনেশন ড্রাগ দিতে হবে, কিন্তু প্রথমে যে ট্রিটমেন্টটা ফার্স্ট লাইন পাইছিল সেইটা আপনি দিতে পারবেন না। আর কোনো কারণে যদি ফার্স্ট লাইন অ্যাভেলেবল না থাকে তাহলে সেকেন্ড লাইনে চলে যাবেন আগের মতোই সেম সেম। এইবার আসেন পিকেডিএল। পিকেডিএল এর আপনার প্রথমে আসা যাক কেস ডেফিনিশনটা কি। কেস ডেফিনিশনটা হচ্ছে এখানে ডেফিনিটিভ কিছু স্কিনের ফিচার থাকবে তাই না। এই যে ফিচার গুলো কি, এই যে রিসাইডিং ইন দ্য এন্ডেমিক এরিয়া, ট্রিটমেন্ট অফ কালাজ্বর এনি টাইম। তার মানে পিকেডিএল কখনো কিন্তু প্রাইমারি লেশন না, অর্থাৎ পেশেন্টের কালাজ্বর একবার হইছে, ট্রিটমেন্ট পাক বা না পাক অ্যাটলিস্ট একটা হিস্ট্রি থাকবে কালাজ্বরে। আর পেশেন্টের কিছু স্কিন লেশন থাকবে, এই স্কিন লেশন গুলো অনেকটা লেপ্রোসির মতো। এই জন্য দেখেন আমি এখানে লিখেছি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা হচ্ছে লেপ্রোসি। তার মানে হাইপোপিগমেন্টেড ম্যাকিউল, প্যাপিউল, নোডিউল, এগুলোর সাথে ফেস অ্যারাউন্ড চিন এই জায়গাগুলোতে থাকে, দেখে অনেকটা লেপ্রোসির মতো মনে হয়, কিন্তু আলটিমেটলি ডায়াগনোসিস করলে আমরা পেয়ে যাব হচ্ছে পিকেডিএল। কিভাবে ডায়াগনোসিস করতে পারি? একটা ডায়াগনোসিস করতে পারি হচ্ছে পেশেন্টের স্লিপ স্কিন স্মিয়ার করতে পারি, কালচার করতে পারি, পেশেন্টের RK39 করতে পারি। এই যে দেখেন সেটাই বলতেছে সাজেস্টিভ স্কিন লেশন, এক্সক্লুশন অফ আদার স্কিন ডিজিজ লাইক লেপ্রোসি, ভিটিলিগো, এগুলো আপনাকে এক্সক্লুড করতে হবে। RK39 এবং সিটি স্কিন স্মিয়ার অথবা PCR এ পজিটিভ হতে হবে, তাইলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে পিকেডিএল। ট্রিটমেন্ট কি দিব? পিকেডিএল এর ট্রিটমেন্টটা কি দিবেন দেখে ফেলেন। পিকেডিএল এর ট্রিটমেন্টটা আপনি কি দিবেন? ওই ওষুধগুলোই দেবো, একটু বেশি করে দিতে হবে, এই আর কি। হয়ে গেল, বুঝতে পাই না। এই যে তাহলে ট্রিটমেন্ট অফ পিকেডিএল, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এখানে মিল্টেফোসিন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট মিল্টেফোসিন।
তবে দিতে হবে একটু বেশি দিন। কতদিন দিতে হবে? 100 মিলিগ্রাম ডেইলি 12 সপ্তাহ, মানে 3 মাস। 3 মাস দিতে হবে, ঠিক আছে? সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে ওই মানে ভিসেরাল লিশমেনিয়াসিসের যে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট ছিল, এম্পোটেরিসিন বি আর সোডিয়াম স্টেবোগ্লুকোনেট। এম্পোটেরিসিন বি দিতে হবে 15 ডোজ, 1 milligram conjugate daily alternative days for 15 doses per cycle with 6 cycle followed by 10 days gap after each cycle. একটু কঠিন তাই না? খুব ভালো করে বুঝতে পারবে যে ডেইলি অথবা অল্টারনেটিভ ডেইজ দিতে পারেন ফর 15 ডোজ। মানে আপনাকে হয় আপনি ডেইলি দিবেন অথবা অল্টারনেটিভ ডেইজে প্রথমে 15টা ডোজ দিতে হবে। 15 দিন ধরে নিলাম 15 দিন দিতে হবে, ঠিক আছে? এরকম 15 দিন দিয়ে টোটাল 15 দিন দিলে একটা সাইকেল পূর্ণ হবে। তাহলে এরকম কয়টা সাইকেল দিতে হবে? 6টা সাইকেল। তার মানে আমি যদি হিসাব করি তাহলে টোটাল দিতে হবে 90 দিন। সোজা হিসাব, টোটাল দিতে হবে কত? 90 দিন। 90 দিন মানে কত? ওই 3 মাস। 12 সপ্তাহে যেমন 3 মাস, 90 দিনেও 3 মাস। কথা হিসাব ঠিক আছে না? তাহলে প্রায় 3 মাসই বলা যেতে পারে। তোমার 90 দিন 90টা ডোজ দিতে হবে, তবে প্রত্যেক সাইকেলের ভিতরে 10 দিন একটা গ্যাপ থাকবে। সহজ হিসাব তাহলে এইটা। আর সোডিয়াম স্টেবোগ্লুকোনেট এটাও দিতে হবে আপনার 20 দিন করে 6টা সাইকেল, ঠিক আছে? 6টা সাইকেল 20 দিন করে দিতে হবে। তাহলে এখানে একটু বেশি, কারণ 6 20 হচ্ছে 120, মানে 4 মাস দিতে হবে। প্রত্যেকটা সাইকেলের মধ্যে 10 দিন গ্যাপ থাকবে। তার মানে পিকেডিএল হলে যন্ত্রণা আছে কিন্তু, কারণ এগুলো কিন্তু আইভি ড্রাগ, সব বারবার ফুটাইতে হবে। ধরেন এম্পোটেরিসিন বি ডিঅক্সিকুলেট যে দিবে তার কপালে দুঃখই আছে, তাই না? 90টা ইনজেকশন দেওয়া লাগবে। সোডিয়াম স্টেবোগ্লুকোনেট দিলে 120টা ইনজেকশন দেওয়া লাগবে। তার থেকে ভাই এটাই ভালো, মিল্টেফুসিন ভালো, তাই না? ওরালি দেওয়া যাচ্ছে, সুবিধা আছে। আচ্ছা, আর একটা ট্রিটমেন্ট হচ্ছে আপনার ধরেন এই যে স্পেশাল সিচুয়েশন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি সবসময় একটা প্যারা নিয়ে আসে, তাই না? একটা ঝামেলা। ঝামেলা বলতে এই প্রেগন্যান্সির সময় আপনাকে ড্রাগ চয়েস করাটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আমরা প্রেগন্যান্সিতে আমরা যেই কালাজারই হোক না কেন, লাইপোসোমাল এম্পোটেরিসিন বি হচ্ছে আমাদের ড্রাগ অফ চয়েস, বিকজ মিল্টেফুসিন বা সোডিয়াম স্টেবোগ্লুকোনেট কিন্তু আমরা দিতে পারবো না। সো লাইপোসোমাল এম্পোটেরিসিন বি আমরা দিতে হবে, মেন কথা এই। আর কালাজ্বর এইচআইভি কো ইনফেকশনে আমরা সেম ভাবেই ট্রিটমেন্ট করব, লাইপোসোমাল এম্পোটেরিসিন বি। আর তার সাথে এইচআইভির জন্য অ্যান্টি রেট্রোভাইরাল যে থেরাপি পাবে সেটা কন্টিনিউশন করবে, এআরটি কন্টিনিউশন করবে। কিন্তু লাইফোটেম্পোটেরিসিন বিটা মাল্টিপল ডোজ লাগতে পারে। ওখানে যেমন সিঙ্গেল ডোজ লাগে, এখানে মাল্টিপল ডোজ লাগতে পারে। এই কথাগুলো পড়লেই মোটামুটি হবে, এর থেকে আর বেশি কিছু লাগবে না। তাহলে এই হয়েছে মোটামুটি কালাজ্বরের ট্রিটমেন্ট, পিকেডিএল সহ। বাকিটুকু দাগায় আসি, পড়ে নেবেন। অ্যামিবিয়াসিস খুবই সহজ, এটা প্যাথোলজি, ফ্লাক্সেট আলসার হয়, অ্যানচোভি সস হয়। ট্রিটমেন্ট তো আপনারা মোটামুটি জানেন যে প্রথমে আমরা কি দিই, মেট্রোনিডাজোল 800 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি। এছাড়া অল্টারনেটিভ হিসেবে অর্নিডাজোল নিতে পারেন। আর এই যে লুমিনাল সিস্ট এলিমিনেট করার জন্য ডিলক্সানাইড ফিউরিয়া অথবা পারবোমাইসিন দিতে পারেন। লিভার অ্যাবসেস হলে অ্যাসপিরেশন করেন। এগুলো খুব সহজ জিনিস, এগুলো একটু পড়ে নেবেন। ইন্টেস্টিনাল নেমাটোডের এই ক্লাসিফিকেশনটা এই 13.7 পর্যন্ত দেখবেন। এই ক্লাসিফিকেশনটা একটু দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এটা একটু দেখে ফেলবেন। ব্যাস আমাদের থাকবে, অর্থাৎ পেজ নাম্বার 332 পর্যন্ত। 333 থেকে অল্প কিছু বাকি আছে, অর্থাৎ কিছু নিমাটোডস বাকি আর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বাকি। এই দুটো পড়ে আমাদের কিন্তু শেষ। আর যারা পরীক্ষা দিচ্ছেন, কোশ্চেন গুলো যা যা পরীক্ষা হয়েছে আমাকে জানাবেন, কি কি পরীক্ষা হয়েছে, সেই কোশ্চেন গুলো সলভ করে দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক মনোযোগ দিয়ে শুনছেন। ম্যালেরিয়া, কালাজ্বর খুব ভালো করে পড়বেন, তার সাথে টক্সোপ্লাজমাটা ভালো করে পড়বেন। পিডিএফটা আমি দিয়ে দিব, এই ডেভিডসনের পিডিএফ, ম্যালেরিয়া গাইডলাইন, ডিসপেনিয়া বা কালাজ্বর গাইডলাইন, এগুলো সব পিডিএফ দিয়ে দিব। যার যার এখানে মডারেটর আছে আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আল্লাহ হাফেজ।